নমস্কার, আজকের লাইভে স্বাগত জানাই। প্রথমেই একটি জরুরি ঘোষণা বলবো না কি বলবো? হ্যাঁ, বলতেই পারেন। বইমেলার পর বিভিন্ন মানুষের সাথে আমার বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। তারা যারা বইমেলায় আসতে পারেননি ইচ্ছে সত্ত্বেও, অথচ খুব দূরে থাকেন না, তাদের বিভিন্ন রকমের পরামর্শ, বিশেষ করে স্বাস্থ্য বা এই বিষয়গুলো অনেকে একাধিক নিয়ে ফেলেছেন। তো সেই বিষয়ে অনেকেই দেখা করেছেন আমার সাথে। বুঝতেই পারছেন, এই সমস্ত কিছু তো পাবলিক ফোরামে বলা যায় না, বলা উচিতও নয়। তো সেই কারণে আমি আবার এই মঙ্গলবার মানে পরশু দিন কলেজ স্ট্রিটে থাকছি কফি হাউসে। যারা ইতিমধ্যেই দু একজন আসছেন, কথা হয়ে গেছে। এছাড়াও যারা দেখা করতে চাইছেন তারা কলেজ স্ট্রিট কফি হাউসে আসবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের কাছেই আছে। এছাড়া মেসেঞ্জারে মেসেজ করে নিতে পারেন, কারণ এইসব জরুরি বিষয় অত্যন্ত। আপনাদের কাছে নিশ্চয়ই জরুরি বলেই আপনারা এই রকমের ফোন করেন বা প্রশ্ন করেন। তো এই কারণেই আমি আহ্বান রেখেছি। আর আরেকটি বিষয় যে যারা আমাকে লেখক হিসেবে আমার বই পড়ছেন বা সংগ্রহ করছেন, তাদের 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 ব্যাপারটা ভিন্ন। তারাও নিশ্চয়ই স্বাগত, সবাই স্বাগত। তো তাদের উদ্দেশ্যে আরও একবার জানাই, কলেজ স্ট্রিটে অ্যালাইড বুকসে আমার বই চলে গেছে, স্ট্যাচু। যারা আগ্রহী তারা সংগ্রহ করবেন। তবে আরেকটা বিষয় জানিয়ে দিই যে আমার এই মুহূর্তে লেখক সত্তা এবং পাশাপাশি আমি খেয়াল করলেই দেখবেন পাঠকের সঙ্গে সহযোদ্ধা শব্দটাও ব্যবহার করছি ইদানিং, যেটা কেউ এই মুহূর্তে করছে বলে আমার জানা নেই। সঙ্গত কারণ আছে তো বটেই। তো যারা আমাকে আমার লেখালেখি পছন্দ করেন, বই পড়েন, এমন মানুষও তো আছেন যারা আমাকে লেখক হিসেবেই পেতে চান বা দেখতে চান, তারাও স্বাগত। কারণ আমার এই রূপটি হয়তো তাদের কাছে তেমন গ্রহণযোগ্য নয়, বা তারা এমনও মনে করেন যে তারা পাঠক হিসেবেই দেখেন কোন বইটি পড়া বেশি জরুরি হবে এবং কোন বইটির দাম গ্রহণযোগ্য বা পড়ার মতো কন্টেন্ট, এসব ভেবে যারা বই সংগ্রহ করেন তাদের কাছে তো আমি নিঃসন্দেহে লেখক, এবং এই লেখক সত্তাটিও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু সেক্ষেত্রে তারা নিশ্চয়ই আমার কাছে, লেখকের কাছে তো ধরুন ওই যে বলে বিভিন্ন রকমের স্বাস্থ্য সমস্যা বলুন, এইগুলো বলুন, বা এই ধরুন ডকুমেন্ট, এগুলো নিশ্চয়ই আপনাদের যারা আপনারা তো আরও অন্যান্য লেখকের লেখা পড়েন, অবশ্যই পড়েন। যারা পাঠক তারা তো পড়েনি, তারা নিশ্চয়ই লেখকরা তাদেরকে এই ধরনের ডকুমেন্ট বা বিভিন্ন রকম তথ্য দিয়ে সহায়তা করেন না, করেন কি? তো সেই জায়গা থেকে আপনারা যদি লেখক হিসেবেই আমাকে চান, সেটাও খুব শ্রদ্ধার জায়গা। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো অন্তত পক্ষে আপনারা মেনে চলবেন বলে আমার বিশ্বাস। কারণ অনেকেই আমি দেখছি যারা আমার লেখা পছন্দ করেন, বইপত্র সংগ্রহ করেন, তারা ফেসবুকে অ্যাক্টিভ নন, বা অ্যাক্টিভ হলেও তারা তাদের ওয়ালে এই বিষয়গুলো রাখতে চান না। সে অধিকারও তাদের আছে, কারণ তারা আমার বই পড়ছেন এবং তারা তাদের ওয়ালে এই ধরনের ভ্যাকসিনের বিরুদ্ধে লড়াই বলুন বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে লড়াই বলুন, তারা সেটা রাখতে চান না। সঙ্গত কারণেই সমস্যা হতে পারে, বা তারা মনে করছে একমত নন, তারা আমার অন্যান্য লেখালেখির সাথে একমত। কারণ আমি তো এক ধরনের লেখা লিখিনি। আমার কবিতার বইও রয়েছে, প্রবন্ধের বই রয়েছে, গল্পের বই রয়েছে, উপন্যাস রয়েছে। তো সুতরাং সবাই স্বাগত। তো সেই জায়গা থেকে আমি আরও একবার আপনাদেরকে এই বিষয়টা বললাম যে সহযোদ্ধা হিসেবে কখন আপনাদের আমি গ্রহণ করব, আর পাঠক হিসেবে কখন গ্রহণ করব। সহযোদ্ধা হিসেবে তখনই গ্রহণ করব যখন আপনারা আমার এই যে
সত্তা, যেটা আমি দিবারাত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি লাইভের মাধ্যমে, বিশেষ করে লেখালেখিও তো আছেই সঙ্গে, তারা নিজেরা বিশ্বাস করছেন এবং তারা ছড়িয়ে দিচ্ছেন, গ্রামে গঞ্জে কাজ করছেন, অনলাইনে অফলাইনে কাজ করছেন, তারা নিশ্চয়ই আমার পাঠক এবং সহযোদ্ধা উভয়ই, তারা দুই ক্ষেত্রেই বিরাজ করছেন। তো সেই ক্ষেত্রে তাঁরা যদি এই ধরনের সমস্যার কথা বলেন বা ব্যক্তিগত ক্ষেত্রে লড়াইয়ের কথা বলেন বা উদ্যোগ নেন বিভিন্ন জায়গায় সভা বা সমিতি বা এই ধরনের কোনো ইন্টারাকশনের, তো সেক্ষেত্রে তারা তো অবশ্যই আমার যোদ্ধা, সহযোদ্ধা, আমি তাদেরকে সেভাবেই দেখব। কিন্তু পাঠক সত্তাটিও গুরুত্বপূর্ণ, তারাও থাকুন, সবাই মিলেই আমরা থাকি, কোনো সমস্যা নেই, তাই নয় কি? কোনো সমস্যা নেই। তো আগামী মঙ্গলবার আমি এই 4টে-5টার মধ্যেই পৌঁছে যাওয়ার ইচ্ছে রয়েছে কলেজ স্ট্রিট কফি হাউসে। 8টা পর্যন্ত থাকবো। যারা মনে করছেন আশেপাশে থাকেন, বইমেলায় আসতে পারেননি বা এলেও প্রশ্ন করা হয়নি, কারণ অনেক যেদিন এসেছিলেন সেদিন ভিড় ছিল, অনেক মানুষ ছিলেন, অথচ খুব জরুরি প্রশ্ন আছে, আর্থসামাজিক প্রশ্নও হতে পারে, ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে, নবজাতকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব স্বাস্থ্য সংক্রান্ত খাবার দাবার বলুন, প্রাকৃতিক জীবনযাপন বলুন, এই জাতীয় বিষয়ে প্রশ্ন থাকতে পারে, তারা সবাই স্বাগত। আজকের লাইভের বিষয়ে আসছি, অত্যন্ত জরুরি লাইভ। যথারীতি আজকের লাইভে আলোচনা করব, আবার দুটো ভ্যাকসিন এসে গেল। একটা আপনারা ইতিমধ্যেই জানেন, সার্ভাইকাল ক্যান্সার বা যাই হোক সার্ভিক্যাল এইচপিভি ভ্যাকসিন, যেটা ইতিমধ্যেই আপনারা জানেন। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা আগেও করেছি, আজকেও আর একটু করব। এছাড়াও এসে গেল কলেরা ভ্যাকসিন। কলেরা ভ্যাকসিনের ওপরে আগেও আমি লিখেছিলাম, সে বিষয়ে আজকে আলোচনা থাকছে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা করব, মাদ্রাজ হাইকোর্টের রায়। এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক একটি রায় এসেছে, যেটি ভ্যাকসিন না নেওয়া একজন কর্মচারী, ভারতী এয়ারটেলের কর্মচারী, তিনি মামলা ঠুকে দিয়েছিলেন কোম্পানির বিরুদ্ধে। আদালত যা বলেছে তা কিন্তু আমাদের মতো মানুষের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়, যদিও এটি আমি জানতাম যে এমনটা হতে চলেছে। কোনো প্রতিষ্ঠানই এই জায়নিস শক্তির নিয়ন্ত্রণের বাইরে নয়। তো এই যে রায়টি এসেছে আমাদের সামনে, সেটি কতটা উদ্বেগজনক সে বিষয়ে আলোচনা করব আজকের এই লাইভে। মূলত এই 3টি বিষয় আজকের এই লাইভে উঠে আসছে, অবশ্যই রিলেটেড, এই বিষয়গুলো সবগুলোই রিলেটেড। আর সাম্প্রতিক বিষয় তো থাকবেই, আলোচনা প্রসঙ্গে বিষয়গুলো চলে আসে, আপনারা জানেন, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় আর কি। এই যেমন ধরুন কীর্তন, ছুঁচোর কীর্তন, যেভাবেই বলুন না কেন, কীর্তনকে কেন্দ্র করে ছুঁচোর কীর্তন আমার নজরে পড়েছে। এবং আমি বহু আগেই বলেছিলাম যে এই সময়ে মূল ইস্যু থেকে মূল বিষয় কি। এই যে আজকেই একটি খবর একটু আগেই দেখলাম, সুনীল যাদব বলে এক নৃত্যশিল্পী, সম্ভবত পশ্চিমবঙ্গের অবশ্যই নয়, তো তিনি শুটিং করতে গিয়ে হার্ট অ্যাটাকে 37 বছর বয়স মাত্র তার, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তাই তো? এটাই এখনকার খবর, মানে এই জাতীয় ঘটনাগুলোই এখনকার খবর। পাশাপাশি এই যে আবার ভৌ আসছে একটির পর একটি, সেগুলোই তো খবর। তো এই খবরগুলো থেকে আমাদের মনোযোগকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, ডাইভার্ট করবার জন্য ওরা ধম্ম খেলা খেলবে, জাতপাতের খেলা খেলবে, বাঙালি অবাঙালি খেলা খেলবে, তাই তো? বহু আগেই বলেছে, যত রকমের ভেদ হয়, ডিভাইড অ্যান্ড রুল ওরা কিন্তু শুরু করে দিয়েছে। তো আমি ব্যাপারটা সবিস্তারে জানি না, জানার আগ্রহ নেই। কোনো এক কীর্তন শিল্পী, তিনি নাকি তার কীর্তনের মাধ্যমে বিভিন্ন রকমের ধর্মীয় দিকটিক তুলে ধরছিলেন আর কি। ওই ব্রাহ্মণ্যবাদ শব্দটা খুব জনপ্রিয়, জানেন তো আমাদের দেশে। তো আসলে এইসব বাদ ওরাই তৈরি করেছে, এবং এই বাদের মাধ্যমে আমাদের বাদী বিবাদী বানিয়ে ওরা ওদের কাজ হাসিল করে চলেছে, আর আমরা নাচানাচি করে চলেছি। তো যাই হোক, তো সেই
তাকে নাকি তার বিরুদ্ধে নাকি আরও ধর্মীয় লোকজন নাকি তারাও খেপে টেপে যায়, তাকে নাকি নিগৃহীত করে টরে, মারধর টারধরের ব্যাপারটা আছে। এ নিয়ে দেখলাম ফেসবুকে আমার কিছু সহযোদ্ধা বলে যাদেরকে আমি মনে করি আর কি, এখনও পর্যন্ত মনে করি, স্বাভাবিক বিভ্রান্ত আমরা হতেই পারি, কারণ আমরা কিন্তু ভেতরে ভেতরে সবাই ধর্ম কতটা মানি আমরা জানি না, সম্প্রদায়কে কতটা ভালোবাসি আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু শিক্ষিত মানুষ মাত্রই কিন্তু সাম্প্রদায়িকতার আখড়া, জানেন তো। অশিক্ষিত মানুষগুলো কিন্তু, অশিক্ষিত দরিদ্র মানুষ মানে তথাকথিত অশিক্ষিত দরিদ্র মানুষের মধ্যে কিন্তু এই সাম্প্রদায়িকতার ব্যাপার ট্যাপারগুলো খুব একটা থাকে না। আমি একদম মাঠে ঘাটে ঘোরা পাবলিক, তো আমি ব্যাপারটা জানি। ওদেরকে ব্যবহার করা হয়, আমরা শিক্ষিত জনেরা, ভদ্রজনেরা ঠান্ডা ঘরে বসে তাদেরকে ব্যবহার করি আর কি। ওই জন্য আমার দুটো লাইন আছে, আপনারা শুনে থাকবেন বা পড়ে থাকবেন। খালি পেটগুলো ভারী অমায়িক, ভরা পেটগুলোই সাম্প্রদায়িক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই এই এদিক ওদিক হয়ে গেছেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে কেউ কীর্তন শিল্পীর পক্ষে, কেউ আবার কীর্তন শিল্পীর বিপক্ষে মোড়ে, মানে যাই হোক, বেশ মজা টজা হয়ে গেল। কিন্তু মূল খেলাটা কিন্তু এটাই। এগুলো হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং আসার পরেও প্রভুরা জানেন কোনটা কিভাবে তাদের অ্যালগোরিদম দিয়ে ভাইরাল করতে হয়, কোনটা মানুষ খাবে, কোনটা পাবলিক খাবে, এ সমস্ত কিছু ওরাই আসলে নিয়ন্ত্রণ করছে, আর আমরা লাফালাফি করছি। শুধু তাই নয়, আরও একটি ঘটনা সন্দেশখালিতে নাকি কি ঘটেছে, আমি বিস্তৃত যাচ্ছি না, মূল ব্যাপারটা এটাই। আমি আরও একবার সাবধান করে বলি যে এরকম ঘটনা আগামীতে কিন্তু, হ্যাঁ, সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া এরকম প্রচুর ঘটতে থাকবে এবং ঘটানো হবে। আমাদের মূল বিষয়গুলো থেকে আমাদের নজর ঘুরিয়ে, যাতে করে নিজেদের মধ্যেও আমরা হানাহানি খেউখেউই করতে থাকি, তাই তো। আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো একটা জাত, তথাকথিত ধর্মটম্ম আমাদের উপরে তো আছে না, অফিসিয়ালি আছে, নাম টাম দেখেও ধর্মটর্ম বোঝা টোঝা যায়, এমনটাই আমরা দাবি করি। তো সুতরাং এই চক্করে অনুগ্রহ করে পা দেবেন না, বিশেষ করে যারা নতুন বিশ্ব ব্যবস্থাকে বুঝেছেন বলে দাবি করেন। নিউ ওয়ার্ল্ড অর্ডার কী এবং কোন লক্ষ্যে ধাবিত হচ্ছে, যারা এটাকে মনে করেন যে তারা বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন, তারা তো জানেন, বোঝা উচিত যে এই সময়ে ধর্মটাকে, সাম্প্রদায়িকতাকে কিভাবে কাজে লাগাবে ওরা, প্রভুরা জায়নির শক্তি কিভাবে কাজে লাগাবে। তো সেটা আমরা জানি। অভিনেতা ব্রেস্ট, আমি ওটা নিয়ে অতটা ভাবছি না, কারণ আমার খারাপ লাগে কখন বলো তো পার্থসারথী, আমার খারাপ লাগে কম বয়সী লোকজন যদি মানে শিকার হয় আর কি। হ্যাঁ, 70-80 হয়ে গেল যার, তার, আমার ক্ষেত্রেও এটা একই রকম কথা বলবো। হ্যাঁ, আমার যদি দেখা গেল আমি কর্মক্ষম থাকলামই না, বা আমি সমানে খাচ্ছি, শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি আর এসব করছি, আমার মনে করি না আমার সমাজে কোনো ইউটিলিটি থাকলো। আমি সেক্ষেত্রে আমার কি হলো না হলো এটা আমি আমার প্রিয়জনদের বলে রেখেছি, যারা শুনছেন তাদেরকেও বলছি, যারা যদি সেই সময় যোগাযোগ থাকে অনুগ্রহ করে কোনো রকম খরচা করার দরকার নেই, আর আমি তো করবই না। হ্যাঁ, তো আমার এই ব্যাপারে আমার জীবনযাপন নিয়ে এবং অন্তিম ব্যাপারটা কি হবে আমি মোটামুটি ভেবেও রেখেছি। তো এগুলো আমার কাছে কিছু মনে করো না পার্থসারথী, তোমার কাছে এটা খবর হতে পারে। হ্যাঁ, অবশ্যই তোমার প্রিয় অভিনেতা কাঁকসার সময় তো আমাদের কেউ না কেউ প্রিয় অভিনেতা, কেউ না কেউ তো থাকেই। তো আমি আসলে ওই সুনীল যাদবের কথাটা বললাম, কারণ এই কারণে নয় যে সে খুব, আমি তার কোনো নাচ পাচ দেখেছি বা খুব সেলিব্রিটি হিসেবে তার নাম জানি, আমি তার নাম জানতাম না। একজন খবরটা আমাকে দিল হোয়াটসঅ্যাপে, আমি খবরটা হার্ট অ্যাটাক দেখেই ক্লিক করলাম আর কি, তখন জানতে পারলাম। কম বয়স, 37 বছর বয়স, খারাপ লাগলো। তো স্বাভাবিকভাবে আমি আবার একটু অন্য রকমের লোক, তো কিছু মনে করবেন না আপনারা। তো 37 বছর, 30 বছর, 32 বছর বয়সে কেউ মারা গেলে, হ্যাঁ, আমার যতটা কষ্ট হয়, 77-80 বছর বয়সে কেউ মারা গেলে আমার কষ্ট হয় না, কিছু মনে করবেন না। আমার প্রিয়জনের ক্ষেত্রেও একই কথা বলবো। হ্যাঁ, প্রিয়জন হলে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু আমার বক্তব্য যে ওই কষ্ট ব্যাপারটা, যেটা আমি যে কারণে
আমার এই চারদিকে দৃশ্যপট দেখতে দেখতে মাথা গরম হয়ে যাচ্ছে আর কি, সেরকম মানে কষ্ট বা সে ধরনের তীব্রতার কষ্ট আমি মনে করি না। কারণ মৃত্যুটা খুব স্বাভাবিক, এবং একজন মানুষ যদি 70 বছর অবধি বাঁচেন আর কি, হ্যাঁ, এখন তিনি যদি প্রাকৃতিক পন্থায় জীবনযাপন করেন বা অন্যান্য বিষয়গুলো মেনে চলেন, তার আয়ু নিশ্চয়ই দীর্ঘ হতে পারে, এই ব্যাপারেতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি তো মনে করি যে 70-80 বছর হয়ে গেলে একটা মানুষ তার জীবনটা দেখে নেয়, পৃথিবীটাকে দেখে নেয়, যা যা পাওয়ার না পাওয়ার এই ব্যাপারগুলো তার কাছে পরিষ্কার হয়ে যায়, তো তার মানসিক প্রস্তুতি তো থাকা উচিত যে তাকে চলে যেতে হবে একদিন। তো সেই ক্ষেত্রে একটা তরুণ 30-35 বছর বা আরও কমে যারা চলে যাচ্ছেন, তো তাদের তো ব্যাপারটা একদমই আলাদা না, তাদের জীবনটা তো শুরুই হলো না, না? তো যাই হোক, তো আমি যে প্রসঙ্গে আসতে চলেছি, আর সেই প্রসঙ্গে এবার আমি চলে আসি। তাহলে এই ধর্মের খেলাটা কিন্তু শুরু হয়েছে, আগামীতে আরও তীব্র আকার নেবে বলে দিচ্ছি। ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে এখনও শিয়া সুন্নির খেলাটা শুরু হয়নি, তবে আগামীতে কিন্তু শুরু হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। তাদেরকে আবার সতর্ক করে দিলাম, তারা যেন এই ফাঁদে পা না দেন। কিন্তু দুঃখের বিষয়, আমার পাঠকই বা কতজন রয়েছেন, আমার লাইভই বা কতজনের কাছে পৌঁছয়, বা বই বা কতজনের কাছে পৌঁছয়। তো সুতরাং আমাদের খুব একটা যে খুব বিস্তার হচ্ছে এমনটা নয়, তবু আমরা অহোরাত্র চেষ্টা করে যাচ্ছি আমাদের মতো করে, অনলাইনে অফলাইনে চেষ্টা তো করেই যেতে হবে, না? পাশাপাশি আরও একটা বিষয় আপনারা দেখতে পাবেন, শুরু হয়ে গেছে, সেই বিষয়টার উপরে আলোকপাত করি, তারপরে আমি এই কলেরা ভ্যাকসিন বলুন বা এই এইচপিভি এবং মাদ্রাস হাইকোর্টের যে রায়, সে বিষয়ে যাচ্ছে। আমিষ নিরামিষ, হ্যাঁ, আমিষ নিরামিষ। দেখবেন কিছুদিন আগে আমাদের স্বামী বিবেকানন্দ, এই লোকটাকে জানেন তো, সমস্যা, এই লোকটাকে নিয়ে ব্যাপক সমস্যা লোকজনের। গেরুয়াধারী, অথচ আমিষ ভোজন করতেন, খেতে ভালোবাসতেন। এমনকি তার সম্পর্কে এমনও জানা যায় তিনি গোমাংসও নাকি গ্রহণ করেছিলেন, যদিও সেটা অসমর্থিত বলে আমি মনে করি। এই বিষয়ে আমার একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, মানে এই চ্যানেলেও ভিডিওটি দিয়েছি, যারা আগ্রহী তারা শুনতে পারেন। কিন্তু বিফ নিয়ে মতভেদ থাক, সেটা নিয়ে ব্যাপার নেই, কিন্তু উনি যে মাংস ভালোবাসতেন এবং আমিষ ভোজন করতেন, সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে কি? নেই। কিন্তু ব্যাস, হয়ে গেল। এইবার আমাদের বেদ বলুন, উপনিষদ বলুন, যাই বলুন, সনাতন ধর্মে যাই বলুন না কেন, যেটাই হোক না কেন, যেভাবেই থাকুক না কেন, আমাদের খাদ্য যেভাবে যে পরিস্থিতিতেই থাক না কেন, সেগুলোর চাইতে এখন অনেক বড় হয়ে গেছে কি বলুন তো, প্রমোট করাটা। মানে কি, এই যে স্বামী বিবেকানন্দর দিকে তেড়ে এলেন একজন লেজাবতার, আমি এদের লেজাবতার বলবো আর কি, ল্যাজ হয়ে গেছে। মানে দেখেন তো, ল্যাজ দেহকে যখন ছাড়িয়ে চলে যায়, ওই 12 হাত কাকুরে 13 হাত বিচি, তো অর্থের মানে যখন ফান্ডিং চলে আসে না, তখন দেখবেন আমরাও সেই ফান্ডিংয়ের দিকে আকৃষ্ট হয়ে মৌমাছির মতো দৌড়ই, তাই না? মৌমাছির মতো দৌড়ই। তো এবার দেখুন না, ব্যাপারটা খুব সহজ। এই যেমন ধরুন, বাঙালি অবাঙালি বেশ ভালো ছড়াচ্ছে, বাংলা ভাষার প্রতি প্রেমে উঠলে পড়ছে মানুষের, যদিও তার নিজের সন্তানটা ইংলিশ মিডিয়ামে পড়ছে, বাংলাটা আসে না, তাই তো? তো সেটা নিয়ে তার কোনো ব্যাপার নেই। কেউ ওই যে কোন ফুচকাওয়ালা একটু হিন্দি টিন্দি বলছে পশ্চিমবঙ্গে থেকে, তার উপর চোটপাট। তো কেন তার উপর চোটপাট করার লোকের অভাব হচ্ছে না কেন? ওই যে 2 পাইস। হ্যাঁ, এবার ধরুন দেখি, আমাদের কাছে তো অর্থ কিছু নেই। হ্যাঁ, মানে আপনারা যারা আছেন, আপনারাও তো কেউ বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, কোটিপতি নন। তো এইবার আমাদের ব্যাপারটা তাহলে কি করে প্রচার পাবে? আমাদেরই করতে হবে আমাদের মতো করে, কারণ আমরা তো পয়সা দিয়ে লোক রাখতে পারবো না। আইটি সেল, ভাইটি সেল তো জানেন তো, সবারই থাকে এখন, পয়সা দিয়ে ছেলে পেলে রাখা যায়। স্বাভাবিকভাবেই চারদিকে বেকারত্ব বাড়ছে, তাই নয় কি? বেকারত্ব বাড়ছে, তো সেই জায়গা থেকে এখন অনেক লেখক সাহিত্যিকও আছেন, তারাও লোকজন রাখেন বইয়ের প্রচারের জন্য। হ্যাঁ, এমন বাঙালি অবাঙালি এই ব্যাপারগুলো, তারপরে ধর্ম কম্ম এই ব্যাপারগুলো প্রচার করার জন্য আইটি সেল, ভাইটি সেল রাখা হয়, পয়সা করে দিয়ে অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, জানেন কি? হ্যাঁ,
একদম প্রমোশন, খুব সুন্দর কথা, প্রমোশন, প্রমোট করা হচ্ছে। কি প্রমোট করছেন, বিষ না অমৃত, সেটা তো দেখার দরকার নেই। আপনি টাকা পাচ্ছেন, আপনি প্রমোট করছেন, আপনি ছড়িয়ে দিচ্ছেন, আপনি লিঙ্ক দিচ্ছেন, আপনি এই করছেন, আপনি সেই করছেন। তো তো এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। তার ফলে দেখবেন চারদিকে এই প্রমোটেড ধর্ম, প্রমোটেড গুরু, তাঁদের রমরমা বাজার এখন। তো এদের এবার খেয়াল করে দেখবেন যে ওই যে ভদ্রলোক, আমি আবার পুরো নামটা মানে প্রভুদের, মানে প্রভুদের, প্রভু মানে বুঝতে পারছি জায়নিস প্রভু আমি বোঝাই আর কি, প্রভুদের পাদ। হ্যাঁ, তো এই ব্যাপারটাকে সুন্দর আমি যেভাবে ব্যাখ্যাটা করেছি, যারা যদি জানেন টানেন একটু গভীরে যান প্রভুদের পাদটা কী জিনিস। হ্যাঁ, পাদ মানে অবশ্য আবার চরণও হয় জানেন তো। হ্যাঁ, আবার কি হয়, বাঙালি তো, তো সেটাও না হয় আমি বললাম না, আপনারা বুঝে নিন প্রভুদের পাদ কী জিনিস। তো এই ব্যাপারটা যখন ব্যাপক আকার নিল, হ্যাঁ দেখবেন ফরেন ডলার, ফরেন বিদেশি মুদ্রা যখন পাম্প হয়ে যায় না কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে, তার শক্তি যে কী হারে বাড়ে আপনারা কল্পনা করতে পারবেন না। বিশেষ করে পিআর, পাবলিক রিলেশন থেকে শুরু করে মিডিয়া সর্বত্র। তো হঠাৎ করে কি মনে হলো তাদেরকে, ওই যে নিরামিষ না হলেই যেন সাধু সন্ন্যাসী হওয়া যায় না, নিরামিষ খেতে হবে, নিরামিষ খেতে হবে। মানে কীরকম, ল্যাক্টো ওভো নয়, মানে ল্যাক্টো মানে দুধ খাওয়া যাবে, মানে ল্যাক্টো, আবার জানেন তো অনেক রকমের নিরামিষাশী আছে। ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান অর্থাৎ কি, যারা মানে দুধ খায়, ডিম খায়, কিন্তু মাছ মাংস খায় না, তাহলে ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান। আবার কি ল্যাক্টো ভেজিটেরিয়ান অর্থাৎ কি, দুধ খাবে, শাকসবজি খাবে, ফল খাবে, কিন্তু মাছ মাংস ডিম খাবে না, তো ল্যাক্টো ভেজিটেরিয়ান। ঠিক আছে, তাহলে ল্যাক্টো ভেজিটেরিয়ান, ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান, আর বিশুদ্ধ ভেজিটেরিয়ান অর্থাৎ যারা মানে বিশুদ্ধ ভেজিটেরিয়ান বলতে নেই, মানে দুধটা তো খাচ্ছেই, যাই হোক, মানে দুধটা প্রাণীর শরীর থেকেই আসছে, কিন্তু ওটাকে আমিষ বলা যাবে না, অতএব ওটা আমিষ বলা যাবে না, অতএব ওটা নিয়ে বিতর্ক চলবে না। ঠিক আছে, এখন করুন, আপনি যদি মনে করেন বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন যে ওটাও আমিষ, তাহলে কিন্তু আপনার পক্ষেও যুক্তি আছে, জানেন তো, যথেষ্ট যুক্তি আছে। কিন্তু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আজকের ভিডিওর বিষয় সেটা নয়। তো তাহলে আমরা যত নিরামিষাশী দেখি সবই ল্যাক্টো ভেজিটেরিয়ান, অর্থাৎ দুধ খান, শাকসবজি খান, মাছ মাংস ডিম খান না, মূলত এটাই। বেশ, তা আপনি খান না, কোনো সমস্যা নেই, কিন্তু যারা মাছ মাংস ডিম খাচ্ছে তাদের প্রতি কেন আপনাদের মনে হচ্ছে লোকটা ভালো নয়, বিশুদ্ধ সাধু নয়, বিশুদ্ধ সন্ন্যাসী নয়? হ্যাঁ, কোথায় আছে বলুন দেখি দাদা আমাদের? হিন্দু শব্দটা তো পার্শ্বিক আক্রমণের পরে আমরা পেয়েছি। বেশ, তো আমাদের যে বেদ উপনিষদ অমুক টমুক, কোথায় কোথায় বলুন দেখি আছে মানুষ আর্যরা মাংস টাংস খেত না, নিরামিষ খেত, কোথায় কি বলা আছে? কোথায় আছে বলা? গঘন শব্দটির অর্থ কি বলুন দেখি? এ নিয়ে তো বহু আলোচনা আছে, বহু লেখালেখি হয়েছে। তো হঠাৎ করে হঠাৎ করে, হ্যাঁ আপনারা খান না, কোনো সমস্যা নেই, আপনারা খান, আপনারা নিরামিষ খান, আপনারা, কিন্তু অন্য মানুষ, এই যেমন স্বামী বিবেকানন্দ, তিনি তার উপরে এরকম এরকম, শুধু তিনি নন, এরকম অনেক, এই বাঙালি জাতটা বিশেষ করে, বাঙালি তো আবার মাছ মাংস খায় জানেন তো, উত্তর ভারতীয়রা আবার খায় না। বাঙালিদের প্রতি দেখবেন একটা কেমন যেন একটা নেতিবাচক মানসিকতা কাজ করে, যেন মাছ মাংস খেয়ে বাঙালি একেবারে মহাপাতকের কাজ করেছে, তাই তো? আবার ওরাই বলতে বাধ্য হয়, খুশি মনে বলে না আর কি, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। যদিও সেই বেঙ্গল এখন আর নেই, তবুও নিউ ওয়ার্ল্ড অর্ডারের ক্ষেত্রে আয়রনিক্যালিও যদি আমরা দেখি, সেটাও কিন্তু এখনও সত্যি, জানেন তো, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আগে হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংকের বদান্যতায় পশ্চিমবঙ্গে কী কার্যকলাপ হচ্ছে শিক্ষাক্ষেত্রে, যেটা আমি বহু আগেই বলেছি। তো যাই হোক, আমি আবার বলছি, অনুরোধ করছি, নিরামিষ খেলে যদি আপনার শরীর সুস্থ থাকে, ভালো থাকে, অবশ্যই যুক্তি দিয়ে আপনি বলতেই পারেন, হ্যাঁ কি, আপনি যদি মাংস কম খান, রেড মিট কম খান বা মাংস কম খান, তো আপনার কিডনির ওপর চাপ কম পড়ে, তাই তো? কিডনির ওপরটা চাপ পড়ে, ছাঁকুনির কাজ করে, তো তো সেই ক্ষেত্রে আপনার আয়ু বাড়তে পারে। অর্থাৎ আপনি নিরামিষ যদি ঠিকঠাক করে গ্রহণ করেন, আপনি হয়তো 90 বছরও বাঁচতে পারেন, 100 বছরও বাঁচতে পারেন। তা আপনি বাঁচুন না মশাই, কোনো সমস্যা নেই। আবার
আমিষ খেয়েও আমি এরকম মানুষকে বাঁচতে দেখেছি 80 বছর ছাড়িয়ে গেছে, এরকম মানুষও আছে যারা আমিষ ভোজন করেও 80-90 বছর বেঁচেছেন। হ্যাঁ, তো তো বেশ, আপনাদের কাছে যদি মনে হয় যে না নিরামিষ খেলে আরও আপনি 2 বছর 5 বছর বেশি বাঁচবেন, কোনো সমস্যা নেই। কী সমস্যা, আপনি বাঁচুন না কেন, বাঁচুন। আপনি সুস্থ শরীরে, আপনার শরীর যদি আমিষ ভোজনকে প্রত্যাখ্যান করে, নিরামিষকেই গ্রহণ করে, তো আপনি করুন না, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমিষটা পছন্দ করি, নিরামিষও পছন্দ করি। আমার কখনো কখনো দেখা যায় যে আমি কয়েকদিন পর পর শুধু ফল খেয়েই কাটিয়ে দিলাম, কখনো আবার মানে এমন নয় যে আমি প্রতিদিনই আমিষ খাচ্ছি, কিন্তু আমার এটা চয়েস, এটা আমার চয়েস। এই চয়েসে আপনি হাত দিতে পারেন না। হাত দিতে গেলেই কিন্তু বিপদ, তখন আমি আপনাকে ছাড়বো না। ছাড়বো কি? নিশ্চয়ই ছাড়বো না, কারণ আপনার খাদ্যাভ্যাসে তো আমি হাত দিচ্ছি না। দিচ্ছি কি? আপনি খান, আপনার মনের মতো খান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আমার খাদ্যাভ্যাসে হাত দেন এবং দেওয়ার চেষ্টা করেন এবং জ্ঞান দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ আপনি বন্ধু হিসেবে বলতে পারেন এই 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 মিটে গেল। কিন্তু খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে কোনো মানুষের চরিত্র বিচার করা, সততা অসততা বিচার করা, এগুলো তো গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য কি? কখনোই গ্রহণযোগ্য নয়। তাই এই ধরনের আচরণ থেকে নিজেকে বিরত রাখুন। আর আরও একবার সাবধান করে দিচ্ছি, এই রকম প্রমোটেড কিন্তু লেজাবতারকে দিয়ে আর কি, হ্যাঁ, লেজকে প্রমোট করে ফুলিয়ে ফাঁপিয়ে আসল ধর্ম বানিয়ে দিল আর কি, বুঝলেন তো? ছায়া, মানে ছায়া কায়া হয়ে যায় তো, জানেন তো, অর্থের এমনই শক্তি। তো সেটা দিয়ে যদি, এটার উদ্দেশ্য কিন্তু সাবধান, আমি বহু আগেই বলেছি। আসলে এই নিরামিষ প্রচারের উদ্দেশ্য কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখা নয়, বা আপনি খুব সাধু হলেন, আপনি খুব দয়ালু বলে নিজেকে প্রমাণিত করলেন এবং তৃপ্তি পেলেন, এমনটাও নয়। উদ্দেশ্য কিন্তু ল্যাব মিট, ল্যাব ফিশকে প্রমোট করা। মিলিয়ে নেবেন আমার কথা, যে ধর্মীয় সংগঠন হিসেবে কারা প্রথম ল্যাব মিট খায়, ল্যাব মিট, প্ল্যান্ট মিট, না প্ল্যান্ট মিট বা ল্যাব ফিশ বা এই ধরনের খাবারকে প্রমোট করে আগামীতে, সেটাও আপনারা দেখে নেবেন। এখনও তো বহু কিছু দেখা আমাদের বাকি আছে। তাই এটা প্রথম ধাপ মাত্র, এটা প্রথম ধাপ। অর্থাৎ আপনাকে, এই যে আপনারা তো জানেন আগামীতে আমি স্ট্যাচুতেও লিখেছি, আর টোটাল রূপরেখা দেওয়া রয়েছে আগামীর কী পথে কোন পথে যাচ্ছে। তো সেখানে তো বলেছি যে পশু হত্যা, পশু প্রাণী এগুলো হত্যা করা নিষিদ্ধ হবে গ্রামে গ্রামে, পরিবেশ দূষণের নাম করে। এবং ওই যে গরু ছাগল এরা প্রচুর ঘাস খায়, সবুজ ধ্বংস করে, এদের পিছনে অনেক জল নষ্ট হয় এদের প্রতিপালনে, এইসব বিভিন্ন যুক্তি দেখিয়ে এই পশু প্রাণী হত্যা কিন্তু আগামীতে তার উপরে নিষেধাজ্ঞা আসতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু কাজ শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে। আর বার্ড ফ্লু তো আসবেই, বা এই ধরনের জুনোটিক রোগ যেটাকে বলেছি আমি, যেগুলোকে দেখিয়ে সামনে রেখে মানুষের মাংস খাওয়াকে আরও একদিকে প্যানিক সৃষ্টি করা, অপরদিকে দাম বৃদ্ধি করা, দুর্মূল্য করে দেওয়া, অপরদিকে আইন কানুন, মানে এই রকম ত্রিমুখী আক্রমণে, সাঁড়াশি বললেও কম বলা হয়, এই ত্রিমুখী আক্রমণে কিন্তু মানুষের জীবন জীবিকা, যারা কসাইয়ের কাজ করেন তাদের জীবিকা, এবং এর উপরে পরোক্ষ প্রত্যক্ষভাবে নির্ভরশীল বহু মানুষের জীবিকা, তাদেরকে কিন্তু সর্বশেষ করার পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে, সেটা আপনারা জানেন, আমি ইতিমধ্যেই বলেছি। তাই চর্চা করুন, করতেই পারেন, বা আপনি মনে করতেই পারেন যে না অনেক হলো এবার আপনি নিরামিষ খাবেন, খেতেই পারেন, ব্যক্তিগত পছন্দ। কিন্তু সেটাকে সামগ্রিক রূপ দিয়ে মানুষকে আক্রমণ করা বা কোনো সম্প্রদায়কে আক্রমণ করা থেকে বিরত থাকুন, আমার অনুরোধ। এ ধরনের কিছু যদি আমি আমার প্রোফাইলে দেখি কাউকে, আপনি বলতেই পারেন যে নিরামিষ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, মিটে গেল, শেষ। কিন্তু অমুকে নিরামিষ খায়, অমুক সম্প্রদায়ের নিরামিষ খায় না, আমিষ খায় বলে তাদের এই সব সমস্যা, তাদের এই সব রোগ লেগেই আছে, তাদের অমুক অমুক সমস্যা, এসব বললে কিন্তু আপনি আমার
কিছু করার নেই। আপনার বন্ধু তালিকা আপনি সংশোধন করেন, পরিমার্জন করেন, তো আমিও আমার বন্ধু তালিকাকে সংশোধন করি, পরিমার্জন করি। এ অধিকার তো সবারই আছে, তাই নয় কি? আপনিও করুন, আমিও করব। এটা কিন্তু বাস্তব পরিস্থিতি। হ্যাঁ, এটা কিন্তু কোনো রকম আমার মনের কথা আপনাদের খুলে বললাম। খাদ্যকে কেন্দ্র করে কোনো রকম মানে যাকে বলা হয় সাধারণীকরণ করা, মানে কোনো জাতিকে, সম্প্রদায়কে দাগিয়ে দেওয়া, তাদেরকে নেতিবাচক ভাবে দাগিয়ে দেওয়ার আমি ঘোরতর বিরুদ্ধে। শুধু খাদ্য নয়, ভাষা, পোশাক থেকে শুরু করে সংস্কৃতি, কোনো কিছুকেই মাধ্যমে কোনো একটা সম্প্রদায়কে বা জাতিকে দাগিয়ে দেওয়ার ঘোরতর বিরুদ্ধে আমি। সেটা আমি বারবার করে বলেছি, আরও একবার বললাম। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে দিই, আপনাদের অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমি এর মাঝখানে দুটো পোস্ট করেছিলাম যে এই লোকাল ট্রেনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, মানে গাড়িওয়ালা মানুষগুলো লোকাল ট্রেনে কেন উঠবে অনেকে বুঝতে পারেননি। তো তারপরেও আমি আরও একটি পোস্ট করেছিলাম, তো আজকের লাইভে একটুখানি বলে দিই। এই বিষয়ে আমার ক্লাইমেট লকডাউনের ওপরে বিস্তারিত ভিডিও কিন্তু আমার আগের এই ইউটিউব চ্যানেলেই আছে, এবং সেখানে কি কি জীবিকা থাকবে, সম্ভাবনা আছে, কি জাতীয় জীবিকা, কোন জীবিকা, স্বনিযুক্তির ক্ষেত্রেও এগুলো কিন্তু আলোকপাত করা হয়েছে সেই ভিডিওগুলোতে, অবসরে শুনে নেবেন। তো এখানে আমি সংক্ষেপে বলি। আপনারা জানেন 2025 থেকে এই ফসিল ফুয়েল বা কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলোর ওপরে বিভিন্ন নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ শুরু হয়ে গেছে, এবং এর উপরে নির্ভরশীল যেসব মানুষ, তাদের জীবন জীবিকাও কিন্তু বিপন্ন হতে পারে। তাই যদিও ওরা এখন পরিস্থিতি দেখে একটুখানি গো স্লো নীতিতে এগোচ্ছে, ধীরে চলো নীতিতে, কি হতে পারে? প্রথমত দেখবেন বিদ্যুৎ বিলের ক্ষেত্রে টাইম অফ ডে, টিওডি প্রসেস, আমি এটা নিয়েও আমার ভিডিও রয়েছে, লেখালেখি রয়েছে। অর্থাৎ দিনের বেলা বিদ্যুৎ মাশুল কম এবং রাতের বেলা বেশি, এবং সোলার পাওয়ারকে এনকারেজ করা। অর্থাৎ আগামী দিনগুলোতে কিন্তু আমরা ভয়াবহ লোডশেডিং দেখতে পারি আর কি, সম্ভাবনা রয়েছে। কারণ বিদ্যুৎ কেন্দ্র, কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষ আর অনুমতি পাচ্ছে না। এ নিয়ে আমার দেখবেন আরও একটি ভিডিও আছে ইউটিউবে। চীন পাচ্ছে, এবং চীন সমগ্র বিশ্বে, চীন আপনারা জানেন যে মহাজনী শক্তির একটি কেন্দ্র, এই মুহূর্তে প্রধান কেন্দ্র বলা যেতে পারে। চীনই আগামীতে এই, এখন তো জানেন প্রযুক্তির কারণে, প্রযুক্তির ফলে বিদ্যুৎ আদান প্রদানও সম্ভব, যেমন করে পেট্রোল আদান প্রদান সম্ভব, তাই তো? কয়লা তো বহু আগেই সম্ভব হয়েছে, তো তেমন করে এটাও সম্ভব। তো আগামীতে এই চীনের ওপরে ভারতকে বা অন্যান্য এশিয়ান কান্ট্রিগুলোকে নির্ভর করার একটা পরিকল্পনা হয়েছে। সেটা এই কারণে চীন লাগাতার তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে চলেছে, এবং বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে চীন যত তাপবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ কয়লা নির্ভর, কোল বেসড যাকে বলা হয়, তাপবিদ্যুৎ কেন্দ্র করেছে, বিগত সময়ে চীন স্বাধীন হওয়ার পরে, মানে 1948 সালের পরেও এত এক নাগাড়ে এত তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু চীন কখনো করেনি। এখান থেকেই এই ব্যাপারটা আমার কাছে বিশ্লেষণ এটাই, যে চীনের ওপর নির্ভরশীল করে দেওয়া হবে। এবং চীন এখন মডেল রাষ্ট্র হিসেবে গোটা পৃথিবীতে, সার্ভেলেন্স স্টেট হিসেবে চীনকেই এখন মডেল হিসেবে দেখা হচ্ছে। এ নিয়েও আমার একটি ভিন্ন ভিডিও আছে ইউটিউবে, চীন কেন এখন ওদের গন্তব্য মডেল রাষ্ট্র। তো যাই হোক, তাহলে কি দাঁড়াবে? তা একদিকে বিদ্যুৎ নীতি, অপরদিকে অটোমোবাইল নীতি। অর্থাৎ দেখবেন আগামীতে প্রথমেই ডিজেল চালিত যে গাড়িগুলো আছে, প্রাইভেট কার তো বটেই, অন্যান্য লরি টরি যা আছে, সবগুলোকেই কিন্তু মানে আইন কানুনের মাধ্যমে, বিধিনিষেধের মাধ্যমে তুলে দেওয়া হবে। প্রথমে ডিজেল, তারপরে পেট্রোল, অর্থাৎ ব্যাটারি চালিতকেই গাড়িগুলোকেই, যাকে ইলেকট্রিক কার বলা হয়, বা ওরা যেরকম পরিবেশ বান্ধব প্রযুক্তির কথা বলছে, সেগুলোই কিন্তু অগ্রাধিকার পাবে। বাকি গাড়িগুলোকে কিন্তু ফেজ আউট করা হবে। তো প্রশ্ন হচ্ছে, ইলেকট্রিক কারের যা দাম এবং ইউজ অ্যান্ড থ্রো আর কি, আপনারা জানেন, এ নিয়েও ভিন্ন ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে,
ব্যাটারি চেঞ্জ করতে যা খরচ পড়ে নতুন গাড়ির যা দাম একই রকম প্রায়। আর ব্যাটারির যে আয়ু আর কি, লাইফ স্প্যান, ওই বড়জোর 7 থেকে 8 বছর। হ্যাঁ, ওরা বলছে কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি, কিন্তু বাস্তবে রিয়েল টাইমে যদি আমরা দেখি সেটা আরও কম। তো তার ফলে বহু গাড়ির মালিক আগামীতে কিন্তু ওই যে বললাম মধ্যবিত্তের বিনাশ, তারা কিন্তু গাড়ি রাখতে পারবেন না। কেউ কেউ পারবেন, একটা অংশের মানুষ পারবেন, তাহলে বাকিরা কি করবেন? তারা লোকাল ট্রেনে যাতায়াত করবেন। হ্যাঁ, ধরুন কেউ বর্ধমানে বা কল্যাণীতে গাড়ি নিয়ে যান, যাতায়াত করেন, লোকাল ট্রেনে ওঠেন না, এরকম লোকও তো আছে, অবশ্যই আছে। আমি এরকম বেশ কিছু মানুষকে চিনি যারা গাড়ি করেই কলকাতার উপকণ্ঠে যাতায়াত করেন, কৃষ্ণনগরে যান, বা এখন তো হাইওয়ে টাইওয়ে হয়ে গেছে, ভালো হয়েছে, বেশ স্মুথলি যাওয়া যায়। তো তারা কিন্তু তাদের একটা উল্লেখযোগ্য অংশ আগামীতে কিন্তু গাড়ি অ্যাফোর্ড করতে পারবেন না। কি বিশ্বাস হচ্ছে না? একটু ভাবুন আগামীতে, তাহলেই বুঝতে হবে। কিচ্ছু দরকার নেই, মানে আমার কথা বিশ্বাস করতে হবে এমনটা নয়। আচ্ছা, এবার বলুন তো শিয়ালদা স্টেশনটাকে দেখেছেন? শিয়ালদা নয়, দেখবেন আগামীতে আরও অন্যান্য স্টেশনগুলোকে যেভাবে সাজানো হচ্ছে, প্রশ্ন জাগে না যে শিয়ালদা স্টেশনে এবং আরও অন্যান্য স্টেশনগুলোতে যা হচ্ছে কর্মকাণ্ড, সেখানে যেসব আউটলেটগুলো হচ্ছে, ঝাঁ ঝকঝকে ব্র্যান্ডেড আউটলেট, সোনা মানে গয়নাগাটির দোকানও যা দেখতে পাচ্ছি, চোখ কপালে ওঠার দশা। আচ্ছা বলুন তো, সাধারণ শিয়ালদাতে যেসব প্যাসেঞ্জার এতদিন যাতায়াত করে এসেছে, যারা এসেছেন, তাদের কতজনের পক্ষে ওই সব দোকান থেকে কেনাকাটা করা সম্ভব বলুন দেখি? হ্যাঁ, সম্ভব নয়। 99% মানুষেরই কেনাকাটা করা সম্ভব নয় ওসব দোকান থেকে। দেখে নেবেন আর একবার শিয়ালদা চত্বরটা, ভালো করে দেখে নেবেন। তো তারা কারা কিনবে ওসব দোকান থেকে? কেন, প্যাসেঞ্জাররাই কিনবে, আগামীতে যারা যাতায়াত করবে। এখনও আগামীটা আপনারা জানেন না, তাহলে কোন আগামী? ওই যে যেসব মানুষের মধ্যবিত্তের বিনাশ হওয়ার পরে লোকাল, ওরা বলবে যে পরিবেশ বান্ধব যাতায়াত করুন, আপনারা গাড়ি যখন কিনতে পাচ্ছেন না বা গাড়ির এই ব্যাপারটা প্রশ্নই নেই, ঠিক আছে, আপনাদের জন্য লোকাল ট্রেনকে সাজিয়ে তোলা হয়েছে, এসি করা হয়েছে, গদি লাগানো হয়েছে, ভাড়াও বাড়ানো হবে। ইতিমধ্যেই দেখবেন মাতৃভূমি বলে একটি কি মহিলাদের যে ট্রেন, তার দুটো সামনের এবং পেছনের একটা একটা দুটো কম্পার্টমেন্টকে ফার্স্ট ক্লাস করে দেওয়া হয়েছে। রানাঘাট পর্যন্ত ভাড়া যেখানে 15 টাকা মনে হয়, এরকম 15-20 টাকা ভাড়া, সেটা 150 টাকার হয়ে গেছে যদ্দূর আমি জানি। কেন এগুলো হচ্ছে? আগামীতে ওটা আরও বাড়বে। অর্থাৎ এই শ্রেণীর মানুষেরা যারা গাড়িতে যাতায়াত করেন, তাদের কিন্তু আইন কানুনের ফলে তাদের বাধ্য করা হবে এই লোকাল ট্রেন গ্রহণ করতে। শুধু লোকাল ট্রেন নয়, পাবলিক ট্রান্সপোর্টও তারা গ্রহণ করবে। দেখবেন বাস চলে আসবে, এসে গেছে অলরেডি প্রস্তাবে, আমি বহু আগেই বলেছিলাম, যেমন করে ওলা উবের আছে, তাই তো, মানে ট্যাক্সির ক্ষেত্রে, তেমন করে বাসের ক্ষেত্রেও হবে, আমি বহু আগেই বলেছি। অর্থাৎ ব্যক্তিগত বাহনের ব্যাপারটা অনেক মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাবে। তখন তারা কি করবেন? রাতারাতি তো তারা তো ওই বাদুরঝোলা ট্রেনে, লোকাল ট্রেনে উঠতে পারবেন না। তাদের কথাও তো সরকারকে ভাবতে হবে। আহারে, এই মানুষগুলো গাড়ি করে যাতায়াত করতো, এসি গাড়ি করে যাতায়াত করতো, এবার এমন অবস্থা দাঁড়িয়েছে যে এদের তো এবারে পারবেও না। আহারে, তাহলে কি করতে হবে? লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস করে দিলাম, যান, কমফোর্টেবল লাক্সারিয়াস পাবলিক ট্রান্সপোর্ট করে দিলাম, যান, উঠুন। কত ভালো বলুন দেখি? হ্যাঁ, এটাই হলো আগামী। আমি খুব সংক্ষেপে এই জায়গাটা বললাম। যারা প্রশ্ন করেছিলেন যে এইসব লোকাল ট্রেনে কারা উঠবে, এরাই উঠবেন আগামীতে, সেই ব্যবস্থা হচ্ছে। নইলে এমনি এমনি দোকানগুলো তো সাজানো হতো না। আর যাদেরকে দোকান দেওয়া হয়েছে, রেল দোকান দিয়েছে, বিনা পয়সায় তো দেয়নি, তাই না? পয়সা করি অল্প স্বল্প হলেও তো নিয়েছে না? তো এদেরকে কি এমনি এমনি মাছি দাঁড়ানোর জন্য এরা দোকান নিয়েছে? এরা লাভ করবে না, ব্যবসা করবে না? ওদেরকে বলা হয়েছে চিন্তা করবেন না স্যার,
আমরা স্টেশনকে এমনভাবে ঢেলে সাজাবো, এন্ট্রি পয়েন্ট এমন করে দেব, টিকিট এমন করে দেব যে যারা আপনাদের এখানে কেনাকাটা করতে পারবে তেমন প্যাসেঞ্জারই আপনার এই স্টেশনে যাতায়াত করবে, মানে অন্তত সিংহভাগ প্যাসেঞ্জারই তাই হবে আগামীতে। বাকিরা ভাতা, ঘরে বসে ভাতা নেবে, তাদের আর ট্রেনে ওঠার কি দরকার? জীবিকা থাকলে ট্রেনে উঠে যে বাদাম বিক্রি করতে যাবে, না হয় বাদাম বিক্রি ট্রেনে তো বন্ধ হয়ে যাবে, তাহলে কি জীবিকা থাকবে বলুন? ঘরে বসে ভাতা, এই যে ভাতা বাড়ানো হয়েছে, আগামীতে ভাতা দেখবেন, এটা আমি ভিন্ন একটি ভিডিও করব, আজকে বলা সম্ভব হচ্ছে না। এই ভাতার ব্যাপারটা কিভাবে পরিচালিত হবে এবং ওরা যে তথাকথিত কমিউনিজম তৈরি করতে চলেছে, এ নিয়ে আমার ভিন্ন একটি ভিডিও আছে, আরও একটি ভিডিও করব। এটা ভাতা নির্ভর কমিউনিজম আর কি, ভাতা নির্ভর সমাজ, সেটা কী রকম স্টেপে, কীভাবে, কোন অর্থনীতিতে চলবে, তার উপরে একটা রূপরেখা আমি দেব। যদিও স্ট্যাচুতে বেশ কিছু লেখা এর উপরে রয়েছে, এই জাতীয় লেখা রয়েছে। তো যাই হোক, এবারে মূল প্রসঙ্গে চলে আসছে, এই উত্তরটা আমি দিয়ে দিলাম। এইচপিভি ভ্যাকসিন, আপনারা জানেন যে এই বাজেটে এই প্রথম ঘটলো আমাদের যেটা বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার বিষয় বাজেটে ঘোষণা করা হলো। তো এক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছেন যে কি করণীয় তাদের, কি করতে চায়, মানে কি করা উচিত বলে তারা মনে করছেন, বা বা আমি মনে করছি কি করা উচিত। যারা পুরনো পাঠক সহযোদ্ধা রয়েছেন তারা ইতিমধ্যেই জানেন কি করতে হবে, তবুও আমি আরও একবার এই ভিডিওতে এটা বলছি। ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, এই যে সেরাম ইনস্টিটিউটের প্রোডাকশন, যেটা দেশি প্রযুক্তি বলে দাবি করা হয়েছে, এটা নাকি ট্রায়ালও হয়েছে। অথচ দেখুন, সরকার ফ্রি ঘোষণা করলো 9 থেকে 14 বছর পর্যন্ত কিশোরীদের দেওয়া হবে প্রথম পার্টে, বেশ ভালো কথা। কিন্তু এর কোনো এফিক্যাসি রেট আমাদের সামনে আনলো না। জানেন তো, যে কোনো ড্রাগের বা ভ্যাকসিনের একটা এফিক্যাসি রেট থাকে, অর্থাৎ কতটা কার্যকরী। দেখবেন করোনার ক্ষেত্রে কখনো 70%, কখনো 80%, বিভিন্ন রকমের শোনা গেছে। অন্তত মানে ট্রায়ালের, যদিও ট্রায়ালের পূর্ণাঙ্গ ছবি ওরা দেয়নি, করোনা ট্রায়ালের ক্ষেত্রে এরকমও খবর আমরা জানি যে অনেক অ্যানিমাল মারা গিয়েছিল সেই সময় এই ট্রায়ালে। তো যাই হোক, আগে দেখবেন ফার্মা কোম্পানি যখন একটু ভদ্রসভ্য ছিল আর কি, এখন তো দিন দিন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এখন জনগণের প্যানিকের ফলে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তখন ওই অন্তত অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, ARR, রিলেটিভ রিস্ক রিডাকশন, RRR বলে এই দুটো পরিভাষা কিন্তু ছিল। যদিও অ্যাবসলিউট রিস্ক রিডাকশনটাই অ্যাকচুয়ালি, অর্থাৎ কোনো একটা ড্রাগ বা থেরাপিতে বা ভ্যাকসিনের উপকার কি পাওয়া যাচ্ছে, মানে রিস্ক রিডাকশন কতটা হচ্ছে, তার উপর ভিত্তি করে এই দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, আর একটা হচ্ছে রিলেটিভ রিস্ক রিডাকশন। সেটা কি নির্ভরযোগ্য কোনটা? অবশ্যই নির্ভরযোগ্য হচ্ছে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, অর্থাৎ সেখানে ধরুন বলা হলো একটা কন্ট্রোল গ্রুপে একটা গ্রুপ নেওয়া হলো, যে গ্রুপে নজর রাখা হলো কোনো একটা অসুখ বিসুখের ক্ষেত্রে, তাদের মানে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে। আর একটা গ্রুপে ট্রিটমেন্ট দেওয়া হলো, ভ্যাকসিন ট্রিটমেন্ট বা ড্রাগ ট্রিটমেন্ট দেওয়া হলো, একটা গ্রুপে দেওয়া হলো না। এইবার কম্পেয়ার করে দেখা গেল যে গ্রুপটাতে দেওয়া হলো না ট্রিটমেন্ট, সেই গ্রুপের 10% মানুষ অসুস্থ হয়েছে। ঠিক আছে, 100 জনের মধ্যে 10 জন। আর যেখানে দেওয়া হলো ট্রিটমেন্ট, যেখানে দেখা গেল ট্রিটমেন্ট নেওয়ার পরেও দেখা গেল মাত্র 5% মানুষ অসুস্থ হয়েছে বা অ্যাডভার্স ইভেন্টসের শিকার হয়েছে। তাহলে কি দাঁড়ালো? এটা বেটার, মানে 5% অন্তত বেশ, মাইনাস করলে দাঁড়াচ্ছে 10 থেকে 5 মাইনাস করলে দাঁড়াচ্ছে 5, খুব সহজ হিসেব, তাই তো? অ্যাবসলিউট রিস্ক রিডাকশন কত দাঁড়ালো? 5%, বেশ ভালো। কিন্তু পরবর্তীকালে রিলেটিভ রিস্ক রিডাকশন বলে একটা জার্গন তৈরি হয়, যেই জার্গনটা বোঝা খুব মুশকিল, মানে ওটাকে আবার 10 দিয়ে গুনটুন করা, এরকম অনেক ব্যাপার আছে আর কি। সেটা রিলেটিভ রিস্ক রিডাকশন, অর্থাৎ যেটা বেসলাইন থেকে ধরে অদ্ভুত একটা ক্যালকুলেশন করে পরিসংখ্যান দিয়ে
মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে, অ্যাকচুয়ালি এটা মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটা সবাই দেখবেন, বাড়িয়ে বলা আর কি। হ্যাঁ, বাড়িয়ে বলা, বাড়িয়ে চড়িয়ে বলা, যাতে করে পলিসি তৈরি করা যায় এবং মানুষকে বুর্বক বানানো যায়, মুরগি বানানো যায়, সেরকম একটা টার্ম চলে এলো রিলেটিভ রিস্ক রিডাকশন এফিকেসির ক্ষেত্রে। এই যে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে ধরুন এই যে 70% বলা হলো বা 80%, এগুলো কিন্তু সব আর অর্থাৎ রিলেটিভ রিস্ক রিডাকশন, অ্যাবসলিউট রিস্ক রিডাকশন নয়, সেটা অনেক বেশি নির্ভরযোগ্য, কিন্তু সেইটা এখন উঠেই গেছে, ওটা আর কেউ দেয় না। ওরা মার্কেটিংকে বাড়ানোর জন্য, বুস্ট করবার জন্য ওরা ওই সব 10 দিয়ে গুণ টুন করে এদিক সেদিক করে দিয়ে একটা মাম্বো জাম্বো হিসেব আমাদের সামনে তুলে ধরে, সেটা হচ্ছে রিলেটিভ রিস্ক রিডাকশন। কিন্তু দুঃখের বিষয় কি, সেটাও এখন আর দেখা যাচ্ছে না। এই যে ধরুন এইচপিভি ভ্যাকসিন সরকার ফ্রি ঘোষণা করলো বাজেটে, এখানে কি এই ট্রায়ালে কি ফল হলো, যা নাকি ট্রায়াল চলেছে 2-3 বছর ধরে নাকি ট্রায়াল চলছে, তো সেই ট্রায়ালে কি হলো, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, কোন ট্রায়ালে কীরকম রেজাল্ট হলো, কতজনের ওপর প্রয়োগ করা হয়েছিল, কতজন অসুস্থ হলো বা কতজন ব্যাপারটা পরবর্তীকালে দেখা গেল তাদের মধ্যে কোনো তারা সুস্থ থাকলো, এই যে ডেটা, যেটা পরিসংখ্যান, সেই ট্রায়ালের রেজাল্টও আমাদের সামনে আনা হয়নি। রিস্ক রিডাকশনের গল্প দূরের কথা, ওটা তো অনেক দূরের গল্প, ট্রায়ালের রেজাল্টটাও তো আমাদের সামনে আনা হলো না, আমরা প্রশ্ন করলাম না, আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের বিজ্ঞানীরা যারা রয়েছেন তারা কি সবাই দালাল হয়ে গেছেন? আমাদের চিকিৎসকরা যারা রয়েছেন তারা কি সবাই দালাল হয়ে গেছেন? এ নিয়ে মিডিয়াও চুপচাপ, শুধু আনন্দ হচ্ছে, কি মজা কি মজা, আবার ফ্রি আবার ফ্রি, বিনামূল্যে বিনামূল্যে, আবার ফ্রি আবার ফ্রি, তাই তো? অথচ এই এইচপিভি নিয়ে ভারতে কলঙ্কিত ইতিহাস আছে। এই নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত বলেছি, চ্যানেলে এখনও আছে। গুজরাট এবং তেলেঙ্গানায় কি হয়েছিল, ট্রাইবাল কিশোরীদেরকে, গার্জিয়ানদেরকে না জানিয়ে, আঙুলের ছাপ নিয়ে, অঙ্গুঠা ছাপ নিয়ে, কোনো অনুমতি না নিয়ে, পাথ, বিল গেটসের একটি এনজিও পাথকে দিয়ে হাজার হাজার, একটি ক্ষেত্রে মনে হয়, হ্যাঁ অবশ্যই সংখ্যাটা তো 1 লাখের কাছাকাছি, তো কোনো সন্দেহই নেই, যদিও দুটো পার্টে করা হয়েছিল, একদিকে তেলেঙ্গানা একদিকে গুজরাট। যাই হোক, এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে আসছে না, যদিও আমার মনে হয় যে সংখ্যাটা প্রেসে আমরা জানি তার চেয়ে অনেক বেশি দেওয়া হয়েছিল, এবং যতজন কিশোরীর নাকি 5 জন না 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, সংখ্যাটা তার চেয়ে নিঃসন্দেহে বেশি। তো এই নিয়ে বিল গেটসের বিরুদ্ধে রীতিমতো হইচই হয় পার্লামেন্টে, আপনারা জানেন। এই পাথ নামক যে এনজিও, বিল গেটসের এনজিও, পোষ্যপুত্র, সেটিকেও নিয়ে যথেষ্ট জলঘোলা করা হয়, পার্লামেন্টে রীতিমতো ডিবেট হয়, আলোচনা হয়, শাস্তির দাবি করা হয় বিল গেটসের। কিন্তু ওই যে অর্থ যার, প্রতিপত্তি তার, তাই তো, ক্ষমতা তার, তার বলে ব্যাপারটা চেপে দেওয়া হয়। তো এখন আবার কি বলছে যে ওটা ছিল গার্ডাসিল, মূলত গার্ডাসিল, আরও একটা তো সার্ভারিক্স মনে হয়। তো যাই হোক, তো এইবার দেখুন ভারতবর্ষে আবার ওই সেরাম ইনস্টিটিউটকে দিয়ে, জানেন তো বিল গেটসেরই ফান্ডিং, আবার ওই এইচপিভি ভ্যাকসিন তৈরি হয়ে গেল। বলছে কি না এটা ইন্ডিজিনিয়াস, দেশীয় প্রযুক্তিতে। তা প্রযুক্তিটা কি আগেরটা খারাপ ছিল, সেটা তাহলে স্বীকার করে নিন। এটা কি অন্য প্রযুক্তি? কোন প্রযুক্তি? আগেরটা কীরকম ছিল যেটা নিয়ে এতগুলো মারা গেল তেলেঙ্গানা, গুজরাটে, এত কিশোরী মানে অসুস্থ হলো আজীবনের জন্য? তো এই যে প্রযুক্তি, সেটা কি আলাদা প্রযুক্তি? সেটা নিয়েও তো কেউ কিছু বলছেন না, আপনারা প্রশ্ন করছেন না। তাহলে এটা ইন্ডিজিনাস প্রযুক্তি বলছেন, বাস। যেহেতু সেরাম ইনস্টিটিউট করছে, ইন্ডিজিনাস হয়ে গেল। তো সেরাম ইনস্টিটিউট তো কোভিশিল্ডও করেছিল, ওটা তো অ্যাস্ট্রাজেনেকার প্রযুক্তি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রযুক্তি, তাই তো? একটা ভ্যাক্সেব্রিয়া ইউরোপে ব্র্যান্ড নেম, আর একটা আমাদের দেশের ব্র্যান্ড নেম হচ্ছে কোভিশিল্ড, সেরাম ইনস্টিটিউট বানিয়েছে। তো প্রযুক্তিটা তো একই। তো যেহেতু আমাদের দেশে তো এখন বিদেশি প্রোডাক্টও তৈরি হচ্ছে, তাহলে ইন্ডিজিনিয়াস হয় কোথা থেকে? কোন যুক্তিতে একটু বোঝান দেখি আমাদের স্বদেশি প্রযুক্তি। তাহলে আগেকার যে প্রযুক্তি, যেটা নিয়ে এতগুলো কিশোরীর প্রাণ গেল, তার সঙ্গে এই প্রযুক্তির ফারাকটা কোথায় আমাকে বোঝান। সেটাও নিয়ে কোনো তথ্য নেই, কিচ্ছু নেই মিডিয়াতে, কিছুই নেই।
প্রশ্ন করবেন না? প্রশ্ন করা তো অধিকার আছে আপনাদের, কারণ আমরা তো নিচ্ছি, আমরা তো বিনা প্রশ্নে গ্রহণ করব কেন? একটা বেগুন কিনতে গেলেও আপনারা দেখে নেন পোকা আছে কি না, তাই তো? দেখে নেন তো। সামান্য ফুটপাত থেকে একটা চটি কিনতে যাবেন, জুতো কিনতে যাবেন, টেনে টুনে, ব্যাগ কিনতে যাবেন, টেনে টুনে দেখে নেন। বেচারা বিক্রেতা হাঁ করে তাকিয়ে থাকে, কখন আপনি কিনবেন। একটা পরোটা দেখছেন আর টানছেন, দেখছেন, ধরছেন আর টানছেন, ধরছেন আর টানছেন, কারো কান টানছেন তো কারো বগল টানছেন, মানে আর কি ব্যাগের স্ট্র্যাপ। তো এই রকম পরিস্থিতি, তো তখন আপনারা কি সুন্দর না যেচে একেবারে, মানে একেবারে স্ক্রিন করে একেবারে, মানে ঠকবেন না, কিছুতেই ঠকবেন না, একেবারে আপনি সচেতন ক্রেতা, আপনি না, প্রাউড টু বি এ কনজিউমার। হ্যাঁ, আর ওই যে বলে সামনে দিয়ে তিল গলতে দেবো না, তো পেছন দিক দিয়ে তাল গলে চলে গেল, নে ডবল ডোজ। এটাই হয় জানেন তো, মহাকাল, মহাকাল। তো যাই হোক, তাহলে আমি প্রশ্ন তুলে দিলাম, আপনারা একটু ভাবুন যে কেন ট্রায়ালের তথ্য দেওয়া হবে না, কি হলো, যেমনই হোক না কেন। দেখা গেল সবাই দারুণ কাজ করেছে, সেটাও বলুক। কতজন ভলান্টিয়ারের উপর প্রয়োগ করা হয়েছিল জানেন তো নিশ্চয়ই। যেটা ট্রায়াল হয় সেখানে ভলান্টিয়ার থাকে। প্ল্যাসেবো, একটা গ্রুপকে প্ল্যাসেবো দেওয়া হয়, একটা গ্রুপকে রিয়েল ড্রাগ দেওয়া হয়, স্টাডি করা হয়, নিয়ম আছে, অবজারভেশনে রাখা হয় মাসের পর মাস। আগে তো বছরের পর বছর রাখা হতো, এখন আবার পটাপট হয়ে যাচ্ছে, ফটাফট, তাই তো? তো সেই ট্রায়ালের রেজাল্টটা কি আমরা জানবো না? প্রশ্ন করুন, জেনে বুঝে নেবেন, বারবার করে বলি, জেনে বুঝে নেবেন। কোন প্রযুক্তি? ইন্ডিজিনিয়াস প্রযুক্তি বারবার বলা হচ্ছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এইচপিভি ভ্যাকসিন। আরে বাবা, তাহলে আগেরগুলো বিল গেটস যেগুলো দিল পাথের মাধ্যমে, সেগুলো কি ছিল? সেটা কোন প্রযুক্তির ছিল? বেশি দিনের ঘটনা নয়, বেশি দিনের ঘটনা তো নয়। নমস্কার, রাজু ঘোষ। এবারে আসছি কলেরা ভ্যাকসিন। কলেরা, আমি বহু আগেই এরকম একটা আশঙ্কা জানিয়েছিলাম, এই পোস্টও করেছি। কীরকম? আমি যখন পোস্ট করেছিলাম তখন সিরিয়াতে হঠাৎ করে ব্যাপক কলেরা দেখা দিল। কলেরাটা কি? ডায়রিয়া থেকে আপনারা জানেন, বাড়াবাড়ি হয়ে গেলে কলেরা হয়। ভিব্রিও কলেরি বলে একটি ব্যাকটেরিয়া থেকে কলেরা, মানে আমাদের ইন্টেস্টাইনে থাকে, ইনফেকশন হয়, বেশ ভালো কথা, নতুন তো কিছু নয়। কিন্তু সমস্যা হচ্ছে কলেরার তো অ্যান্টিবায়োটিক আছে, কলেরায় এখন লোক মরে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক আছে তো, তাহলে আবার ভ্যাকসিনের কি দরকার? এই যে আগের লাইভে বলেছি, ভুলে গেছেন কি? অ্যান্টিবায়োটিক প্রোডাকশন আগামীতে বন্ধ করে দেবে, সাবধান। তাই বলছি, প্রকৃতির কাছে ফিরে আসুন, নইলে কিন্তু আগামীতে অ্যান্টিবায়োটিকও পাবেন না। কেন বন্ধ করে দেবে? এই জন্য আপনার কলেরা হয়েছে, তখন আপনি অ্যান্টিবায়োটিক নিলেন, বা আপনার অমুক হয়েছে, যেটা অবশ্যই আপনার এই ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা প্যারাজাইট ঘটিত রোগ, আপনি অ্যান্টিবায়োটিক নিলেন, বেশ ভালো কথা। কিন্তু কজন নেবেন? যাদের হয়েছে তারাই তো নেবেন। কিন্তু ভ্যাকসিনের বাজারে তো ইউনিভার্সাল। এই যে ধরুন, প্রথম পর্যায়ে বলা হচ্ছে 30,000 না 40,000কে দেওয়া হবে কলকাতা কর্পোরেশনে, তারপর গোটা দেশের বিভিন্ন রাজ্যে দেওয়া হবে। প্রথমে একটি ডোজ দেওয়া হবে, মানে দেখুন পরিষ্কারবার বলে দিয়েছে ট্রায়াল। ভাবুন, ভাবুন কি দুঃসাহস। সরকার কিনবে, কেন্দ্রীয় সরকার কিনবে, আমি বলেছিলাম না? যাই হোক, তাহলে কি দাঁড়াচ্ছে, যাদের কলেরা হয়নি তাদেরকেও দেওয়া যাবে। আর কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফুলে ফেপে উঠবে, তাহলে অ্যান্টিবায়োটিকের কি সমস্যা? আপনি অসুস্থ হলে তবেই আপনি নেবেন, কিনবেন। কিন্তু ভ্যাকসিনের কি বাজারটা কিন্তু ইউনিভার্সাল, আপনার হোক আর না হোক, হতে তো পারে, হতে তো পারে, তাই আগাম নিয়ে রাখুন। এই কারণেই ভ্যাকসিন, তাই তো? করোনা হয়নি, তাতে হয়নি তো, হতে তো পারে, আগাম নিয়ে রাখুন। কলেরা, এইবার খেয়াল করে দেখুন, এখানে একটা ইন্টারেস্টিং খেলা কিন্তু শুরু হয়ে গেল। আপনারা খবরটা কিন্তু এমনি হয়তো দেখেছেন, ভাবেননি, কিন্তু আমি তো ভাবি একটু বেশি, আর ভাবি বলেই তো সমস্যা। কি? এই যে এখনো পর্যন্ত যে ভ্যাকসিনগুলোর কথা হচ্ছে বা দেওয়া হয়েছে, তাই তো,
সেগুলো কি? যেমন ধরুন করোনা ভাইরাস, তাই তো, ভাইরাসের ভ্যাকসিন থাকে, কোনো ব্যাপার নেই, জানেন। প্রথম যে ভ্যাকসিন যেটা, সেটা যাই হোক, সে র্যাবিস বলুন, যাই বলুন না কেন, র্যাবিস তো আরও পরে হলো, এগুলো সবই কিন্তু ভাইরাস, তাই তো। স্মল পক্স, ভ্যারিওলা, ডিএনএ, আরএনএ, এগুলো তো আপনারা জানেন, পড়াশোনা করেছেন, এ নিয়ে আমি লাইভও করেছি। বেশ, করোনা ভাইরাস, বেশ ভালো কথা। এইচপিভি, সার্ভিক্যাল ক্যান্সার, ওটাও একটা ভাইরাস, তাই তো। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, বেশ ভালো কথা। ডেঙ্গু আসছে, এই সামনের বছরই দেওয়া হবে, ব্রাজিলে দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা জানেন, ভাইরাস। কিন্তু কলেরা, খেয়াল করে দেখেছেন, কলেরা কিন্তু এই সময়ে দাঁড়িয়ে, আমরা যে সময়টাতে আছি, সেই সময় যত ভ্যাকসিনগুলো দেওয়া হলো সবই কিন্তু ভাইরাসের, তাই তো। এটা কিন্তু ব্যাকটেরিয়ার, কি ভিব্রিও কোলেরি, কীরকম, কি বুঝলেন ফারাকটা, বুঝলেন তো? অর্থাৎ আস্তে আস্তে শুধু ভাইরাস নয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ওরা ভ্যাকসিনটাকে আমাদের ওপরে চাপিয়ে দেবে, সরকারি আইন কানুনকে কাজে লাগিয়ে, সরকারকে হাইজ্যাক করে ওরা আমাদের ওপর চাপিয়ে দেবে। কেন কি, ওই যে ভ্যাকসিনের বাজারটা সমস্ত জনতা, আর অ্যান্টিবায়োটিকের বাজারটা যে অসুস্থ হবে তার, রিসার্চ করতে হবে, খরচা প্লাস ওষুধ সবাই কিনবে না, যা রোগী হলে তবেই কিনবে, তাই তো, সমস্যা। তাই সরকারকে যদি বগল দাবা করা যায় তাহলে কি সুবিধে, সরকার পুরো মালটা কিনবে, জনগণের টাকা দিয়ে কিনবে, ট্যাক্সের টাকা দিয়ে কিনবে, আর জনগণকে দেবে, আর জনগণ ভাবে বাহ, এই তো ফ্রিতে দিচ্ছে, কি সুন্দর মহানুভব সরকার। হ্যাঁ, সরকারও খুশি, রাজনৈতিক দলও খুশি। তবে টপ লেভেল তো সবই জানে, খেয়াল করে দেখবেন, এত এত হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হচ্ছে, কোনো রাষ্ট্রপ্রধানের হয়েছে? হ্যাঁ, মানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়েছে, বা কোনো বিলিয়নিয়ারের হয়েছে হার্ট অ্যাটাক? আদানি, আম্বানি বা এরকম আরও তো বিলিয়নিয়ার আছে, কারো হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হচ্ছে? কি বলেছিলাম, করোনা অমৃত কিন্তু টপ লেভেল নেয়নি, বহু আগেই বলেছি, মিলে যাচ্ছে তো। বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার পাবেন না, রাষ্ট্রপ্রধান পাবেন না, অন্তত এই বয়সগুলোতে। হ্যাঁ, যদি এখন 90 বছর বয়সে কারো হার্ট অ্যাটাক হলো, সেটা আর বলছি না আমি, তাই তো। তাহলে শুধু তাই নয়, কোনো বিলিয়নিয়ারের বা কোনো রাষ্ট্রপ্রধানের করোনায় মৃত্যু হয়নি। এই যে ট্রিটমেন্ট প্রোটোকলের গল্প, ওদের উপর ট্রিটমেন্ট প্রোটোকল প্রয়োগ করা হয়নি, হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করা হয়নি, তো মরেছে সাধারণ মানুষ, তারা ভয় পেয়েছে, প্যানিকে হাসপাতালে ভর্তি হয়েছে, রেমডেসিভির চালিয়ে দিয়েছে, হ্যাঁ, হাইড্রক্সিক্লোরোকুইন চালিয়ে দিয়েছে, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট, এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট চাপিয়ে দিয়েছে। পরবর্তীকালে আপনারা তো জানেন, এখন হাইড্রক্সিক্লোরোকুইনও চলে না, করোনা ট্রিটমেন্ট প্রোটোকল থেকে তুলে নেওয়া হয়েছে, রেমডেসিভিরও চলে না, চলে কি? অথচ দেখুন প্রথম দিকে কি হারে চালানো হয়েছিল। হ্যাঁ, এখনও যদি যারা এখনও বুঝতে পারছেন না, তাদেরকে বলবো অন্তত এবার একটু ভাবুন, আপনার আগামী সংকটে, আপনি সংকটে, আপনার আগামী, আপনার প্রজন্ম, আপনার সন্তান সন্ততি সংকটে আমরা যেদিকে যাচ্ছি। তো যাই হোক, তাহলে কলেরা কিন্তু একটা টার্নিং পয়েন্ট এই সময়ে দাঁড়িয়ে, আমি মনে করছি, বিশেষ করে এই সময়ে দাঁড়িয়ে। অন্য সময় হলে আমি অতটা ভাবতাম না, এই সময়ে দাঁড়িয়ে টার্নিং পয়েন্ট, কারণ এর পরে কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ভ্যাকসিন আসা শুরু হয়ে গেল, আরও ধরে রাখুন। অর্থাৎ অ্যান্টিবায়োটিক আরেকটু বাউন্স করে দেবে, কারণ প্রফিট কম, যার দরকার সেই কিনবে, কিন্তু ভ্যাকসিন সবাইকে দেওয়া যাবে, এবং সরকারকে দিয়ে, মিডিয়াকে দিয়ে, প্রতিষ্ঠানকে দিয়ে মানুষকে দেওয়া যাবে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, ব্রাজিলে কিন্তু সেনাবাহিনী নেমে গেছে, জানেন কি? সেনাবাহিনী কিন্তু ভ্যাকসিনেশনে সাহায্য করছে। আর কিছু বলতে চান, শুনতে চান? হ্যাঁ
হ্যাঁ, ডেঙ্গু, ভাবুন। তো সেনা তো সব দেশেই রয়েছে, বাকিটা আপনারা ভাবুন, আমি আর কিছু বলবো না। আর আইন আদালতের ব্যাপারে আসছি, কোন আইন আদালত কোন দিকে যাচ্ছে সে বিষয়ে আলোচনায় আসছি, এই অংশেই যাব, মানে পরবর্তী অংশেই আমি আসছি। আমি আবার বলছি, সচেতনতা বিস্তার করুন। যারা আমরা ব্যাপারটা বুঝেছি তারা অন্তত যদি মনে করেন যে না আমরা বুঝে গেছি, আমরা সুরক্ষিত, সেই দিনও কিন্তু জোর দিয়ে বলা যায় না যে আমরা এভাবেই শুধুমাত্র থেকে যেতে পারবো। কারণ ওরা, জায়নির শক্তি প্রভুরাও কিন্তু তাদের মতো করে এগোচ্ছেন। আমাদের কিন্তু তারা খুব একটা সুনজরে দেখেন না, সেটা তো আপনারা জানেন। এই যেমন ধরুন মাদ্রাস হাইকোর্টের রায় যেটা এলো একদম সাম্প্রতিক, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। সেখানে কি হয়েছিল, ভারতী এয়ারটেলের এক কর্মচারী, নামটা এই মুহূর্তে দক্ষিণ ভারতীয় মনে পড়ছে না, সে আপনারা দেখে নেবেন, নাম এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়, বিষয় হলো আদালতের রায়। তিনি আদালতে গিয়েছিলেন কি না, কোম্পানি তাকে সেই সময় অফিসে হাজিরা দিতে দেয়নি, কারণ তিনি ভ্যাকসিন নেননি। তো সেই সময় সুপ্রিম কোর্টের রায় চলে এসেছিল। তো সেই রায়টিকে তিনি সামনে রেখে ট্যাগ করে তিনি আদালতে গিয়েছিলেন, হাইকোর্টে গিয়েছিলেন, যে তার বিরুদ্ধে তার প্রাইভেসি ক্ষুণ্ণ হয়েছে, কারণ তার ডেটা, তিনি ভ্যাকসিন নেননি সেটা অফিসে সবাইকে জানানো হয়েছে, ভ্যাকসিনেটেড তালিকা করা হয়েছে, এবং সেই বেসিসে তাকে অফিসে ঢুকতে বারণ করা হয়েছে যেহেতু তিনি ভ্যাকসিন নেননি। তো এটাকে তিনি মানে প্রাইভেসিতে হস্তক্ষেপ বলে মনে করেছেন, এবং আদালতে যেহেতু রায় আছে এটা ভ্যাকসিন কাউকে চাপিয়ে দেওয়া যাবে না, সেটাকে তিনি সামনে রেখে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন কোম্পানির বিরুদ্ধে, যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় এই ধরনের প্রাইভেসিতে হস্তক্ষেপ করা এবং চাপ দেওয়ার কারণে। কিন্তু সেই রায় আমাদের সামনে, আদালত কি রায় দিল, যথেষ্ট আশঙ্কাজনক রায়। যদি এখনও আমরা নড়ে চড়ে না বসি, রায়টা কিন্তু খুব একটা ভালো হয়নি। আদালত কি রায় দিল জানেন? সুপ্রিম কোর্ট দেখবেন ওই রায় একটা খুব সুন্দর করে কায়দা করে, মানে আদালত যখন হাইজ্যাক হয়ে যায় জায়নির শক্তির দ্বারা, সেটা বোঝা যায় কি করে, ওয়ার্ডিং, শব্দের ব্যবহার। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে এটা বাধ্যতামূলক নয়, কিন্তু জনগণের কথা ভেবে, জনস্বার্থের কথা ভেবে রেকমেন্ড করা হচ্ছে, নেওয়া উচিত, তাই তো? এটাকেই কাজে লাগিয়েছে। এবার আদালত, মাদ্রাস হাইকোর্ট কি বলছে যে হ্যাঁ বাধ্যতামূলক নয়, কিন্তু কোম্পানি, এই যে ভারতী এয়ারটেল, এক্ষেত্রে তারা পলিসিতে তারা মনে করতে পারে মানে অন্যান্য কর্মচারীদের স্বার্থে, কারণ ভারতী এয়ারটেলে তারও কর্মচারী আছে, আর অন্যান্য এমপ্লয়িদের স্বার্থে তারা এরকম নীতি নিতেই পারে, অর্থাৎ সেই সময় অফিসে যোগদান করা যাবে না এই মর্মে, ভ্যাকসিন না নিলে অফিসে আসা যাবে না এই মর্মে তারা হুইপ জারি করতেই পারে। সে অধিকার তাদের আছে, জনস্বার্থের কথা ভেবে সেই অধিকার তাদের আছে। কি বুঝলেন? হ্যাঁ, রায়টা এমনই দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভদ্রলোক নাকি চাকরি চলে যাওয়ার পরে নাকি এইটা করেছিলেন। আদালত আবার বলছে যে চাকরি নাকি তার চলে গেছে, তারপরে তিনি এসব করেছেন, সেটা আদালত খুশি হয়নি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু চাকরিটা কেন চলে গেল সেটা আবার কিন্তু আমি রায় পড়ে দেখলাম সেটা পরিষ্কার নয়। যদি ভ্যাকসিন না নেওয়ার কারণে চলে যায় তাহলে তো সত্যিই চিন্তার কথা, বা অন্য কারণে যদি চলে যায় স্যার আলাদা কথা। কিন্তু যদি ভ্যাকসিন না নেওয়ার কারণে চাকরিটা চলে যায় এবং তারপরে তিনি মামলা করেন এবং তারপরে যদি আদালতে এরকম রায় দেয়, তাহলে তো সত্যিই চিন্তার কথা। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা নেই যে চাকরিটা কেন চলে গিয়েছিল, শুধু এইটুকু বলা আছে যে চাকরি চলে যাওয়ার পর তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন যে তাকে তার বিরুদ্ধে এই প্রাইভেসির যে রাইটস সেটাকে। তো এখানে আদালত কিন্তু পরিষ্কার আইটি অ্যাক্টের উল্লেখ করেছে, দেখে নেবেন লিঙ্কটা। আইটি অ্যাক্ট কি একটা অ্যাক্ট আছে, যেহেতু এটা আইটি কোম্পানি, সেই অ্যাক্ট উল্লেখ করে আদালত জানিয়ে দিয়েছে যে না, এটা কোম্পানি করতে পারে বৃহত্তর স্বার্থে। তাহলে কি দাঁড়ালো?
কি দাঁড়ালো এই রায়টার ইমপ্লিকেশনটা ভাববেন না? এটারও মাদ্রাস হাইকোর্টের রায়। আপনারা জানেন না যে এই হাইকোর্টের রায়গুলো এক্সাম্পল হিসেবে অন্যান্য রাজ্যের হাইকোর্টের ওপর প্রভাব ফেলে এবং এটাকে কোর্ট করা যায়, উদাহরণ হিসেবে কোর্ট করা যায়, সে তো আপনারা জানেন, তাই তো? তাহলে এইবার দেখুন, আগামীতে যে ভ্যাকসিন আসছে, এবার আপনি কোনো সংস্থায় কাজ করছেন, এবার বেসরকারি তো সবই হয়ে যাচ্ছে, হয় পুরো বেসরকারি হয়ে যাবে, নয় আন্ডারটেকিং ওই আউটসোর্স করে দেবে, জানেন, নামে সরকারি থাকবে। স্কুলগুলোতে অ্যাডপশন পলিসি চালু হয়ে যাবে, অর্থাৎ দেখবেন সরকারি স্কুল, আধা সরকারি স্কুলগুলো দেখবেন বিভিন্ন আদানি আম্বানি গ্রুপের হাতে তুলে দেওয়া হবে, কর্পোরেট হাতে তুলে দেওয়া হবে, তারা অ্যাডপ্ট করবে এবং এই স্কুলের যে শিক্ষা খাতের খরচাগুলো সরাসরি এটা নিয়ে আমি ভিন্ন একটি ভিডিও করব, যে প্ল্যানিংটা আছে এবং আমার বিশ্লেষণ, আমার ইনটিউশন সামনে রেখে একটি ভিন্ন ভিডিও করব। এই ভিডিও বড় হয়ে যাবে। এখানে সংক্ষেপে বলি যে এই এই কর্পোরেট বিভিন্ন স্কুল বা ক্লাস্টার অফ স্কুলস অ্যাডপ্ট করে নেবে, অর্থাৎ তাদেরকে বলা হবে আপনারা এই ধরুন খড়দা সার্কেল বা এই ধরুন কামারহাটি সার্কেল বা ওই ধরুন অমুক সার্কেল, তমুক যে স্কুল, সেগুলো মানে হয়তো দেখা গেলো কোনো একটি জেলার যাবতীয় স্কুল কোনো কর্পোরেট অ্যাডপ্ট করে নিল, মানে কি অ্যাডপশন পলিসি, কি মিষ্টি না? হ্যাঁ, এবার কি হলো, সেই স্কুল খাতের মাইনে টাইনে থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে সরকারের যত ব্যয় হয় সেটা সরাসরি সেই কর্পোরেটের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো। এবার কর্পোরেট ম্যানেজ করবে, যেমন করে টিকা কিনে নেওয়া হলো জনগণের স্বার্থে জনগণের টাকা দিয়ে, ঠিক তেমন করে এই শিক্ষা খাতের টাকা কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে অ্যাডপশন পলিসির নাম করে, এবং তারা ঠিক করবেন কত টাকা বেতন দেওয়া হবে, কি নিয়োগ হবে, কি বিয়োগ হবে, কি পলিসি হবে। তো এই রকম পরিস্থিতি যদি দাঁড়ায় আগামীতে, তাহলে এই যে মাদ্রাস হাইকোর্টের রায়টা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, তাৎপর্যপূর্ণ হতে পারে, সেটা কি একবার ভেবে দেখেছেন? অর্থাৎ সুপ্রিম কোর্টের রক্ষা কবচ অনুযায়ী আপনি ভ্যাকসিন নিলেন না, সে অধিকার আপনার আছে, বেশ, কিন্তু কোম্পানির অধিকার আছে আপনাকে কাজে ঢুকতে না দেওয়া, জনস্বার্থের কথা ভেবে। কি বুঝলেন? টার্মিনেট করতে হয়তো পারলো না, কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ তো করা হলো। এখন টার্মিনেট করতে পারবে কি না, সেটা যদি কর্পোরেট সেক্টর হয়ে যায়, সরকারি হলে তো টার্মিনেট করা সহজ নয়। কাউকে চাকরি থেকে এভাবে বিদায় দেওয়া যায় না, আপনারা জানেন। সরকারি চাকরির ক্ষেত্রে ভ্যাকসিন না নেওয়ার গ্রাউন্ডে তো চাকরি থেকে বিদায় দেওয়া যায় না। কিন্তু যদি কর্পোরেটের হাতে চলে যায়, পুরোটাই যদি কর্পোরেটের গ্রাসে চলে যায়, তখন কি আর এই সব সরকারি চাকরির জব সিকিউরিটি সেখানে কি খাটবে না। তখন কর্পোরেট আপনাকে ভ্যাকসিন না নেওয়ার কারণে ছাঁটাই হয়তো করবে না, সেটা তো বললে আবার সুপ্রিম কোর্টের উল্লঙ্ঘন হবে, অন্যভাবে ঘুরিয়ে নাক দেখাবে কি না পারফরমেন্সটা ভালো হচ্ছে না, বা এখানে আপনাকে আর দরকার নেই, ইওর সার্ভিসেস আর নো লঙ্গার রিকোয়ার্ড, বা কোনো জায়গায় ট্রান্সফার করে দিল একেবারে। কি বলবো আর, জানেন নিশ্চয়ই কর্পোরেটের কাণ্ডকীর্তি, তাই তো? বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, যদিও আপনাদের অনেকেরই ধারণা আছে, সেটাও আপনারা এবার গণহারে দেখতে পাবেন আগামীতে, বেসরকারি হলে পরিষেবা কতটা ভালো হয়। মজাটা এইখানেই। তো যাই হোক, তো নিঃসন্দেহে কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, তবে নিউ ওয়ার্ল্ড অর্ডারে বেসরকারি হলে পরিষেবা যে কতটা ভালো হয় সেটা আপনারা অনেক বেশি করে টের পাবেন আগামীতে। তাহলে এই যে আমি রায়টা লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই রায়টিকে কিন্তু আমি বেশ মানে ভাবনার উদ্রেককারী এবং আশঙ্কার রায় হিসেবেই দেখছি। ইন্টারপ্রিট করলে এরকমই দাঁড়ায়, অর্থাৎ কোনো কোম্পানি, আপনি যেখানে কাজ করছেন সেই কোম্পানি আপনাকে ভ্যাকসিন নিতে বাধ্য ডাইরেক্টলি করতে পারবে না, কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রবেশ অধিকারকে সংকুচিত করতে পারে। আপনি ঢুকতে পারবেন না স্কুলে বা আপনার অফিসে না নেওয়ার কারণে, এবং অন্যান্য রকমের ঘুরিয়ে শাস্তি দেওয়ার ব্যাপার কিন্তু এখানে অনুমোদন দেওয়া হলো। কি বুঝলেন? ব্যাপারটা কি খুব ভালো হলো না? তাহলে কি করতে হবে আমাদের? অন্তত আপনি যেখানে কাজ করেন, যে কর্মক্ষেত্রে বা আশেপাশে বা পাড়া প্রতিবেশীদের মধ্যে আমাদের মতো চিন্তা ভাবনা করার মানুষ, অন্তত এরকম মানুষ যারা ভ্যাকসিন নেবেন নিন, কিন্তু অন্যদের বাধ্য করা হচ্ছে, অ্যাপাথাইট করা হচ্ছে, এরকম বিদ্বেষমূলক নীতি গ্রহণ করা হচ্ছে গণতান্ত্রিক দেশে, অন্তত সেটার বিরুদ্ধে সোচ্চার হবেন, নইলে কিন্তু
এতটা চেতনা হয়েও, এত নিউ ওয়ার্ল্ড অর্ডার বুঝেও, কেম ট্রেল বুঝে গেলেও কোনো লাভ হবে না যদি আপনি কারো অধীনে চাকরি করেন। যদি স্বনিযুক্তির ব্যাপারে থাকেন, এক্ষেত্রে আমি তো বলবো ফুচকাওয়ালা অনেক সুখী, আমি বারবার করে বলি, ঠিক আছে? তাকে তো এইভাবে বাধ্য করতে পারবে না। হ্যাঁ, ইউনিয়নবাজি সেখানে রয়েছে, সর্বত্রই ওদের জায়গাটা রয়েছে, কিন্তু তার স্বাধীনতা কম্পারেটিভলি তো অবশ্যই একটু বেশি, কোনো সন্দেহ নেই। তাহলে এই কারণেই বলি, যারা এখনও চাকরিতে যাননি, মানে কোনো কর্পোরেটের অধীনে ঢোকেননি, সরকারি চাকরি তো বুঝতেই পারছেন এখন কি পরিস্থিতি, তো তারা অন্তত স্বনিযুক্তির কথা ভাবুন। সেটা চাষবাস হতে পারে, যে কোনো কাজ যেখানে স্বাধীনতা নিয়ে আপনি বাঁচতে পারবেন। নইলে যে ড্রাকোনিয়ান পলিসিগুলো আসছে, একটা উদাহরণ তো আপনি পেলেনই, আদালতকে কিভাবে কাজে লাগানো হচ্ছে, আগামীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে কাজে লাগানো হবে সেটা কিন্তু আরও কঠিন এবং কঠোর হবে। এবং সামনে ভোট আসছে, পার্লামেন্টারি ইলেকশন, সেটা মিটে গেলে তো বুঝতেই পারছেন ভোটের পরে চোট শব্দটা কতটা জনপ্রিয় হয়ে উঠতে পারে জায়নির শক্তির কাছে। তারাই তো বকলমে দেশ চালাচ্ছে। তো তাই দিয়ে পেতেই পারেন, আনন্দ করতেই পারেন, কিন্তু বুঝতেই পারছেন যে আগামী ব্যাপারটা খুব একটা সুবিধের নয়। মানসিক প্রস্তুতি রাখুন, মানুষের মধ্যে সচেতনতা ছড়ান, নইলে কিন্তু আপনি একা বুঝে গেছেন বললে কিন্তু মুশকিল আছে। মানে যতই আপনি বুঝুন না কেন, আপনার পাড়া প্রতিবেশী যদি না বোঝে, নইলে কিন্তু তাদেরকেই ব্যবহার করা হবে আপনার বিরুদ্ধে। আগে হ্যাঁ, করোনাকালে দেখেননি কীরকম প্যানিকগ্রস্ত প্রতিবেশীরা অন্যান্য প্রতিবেশীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল, পাড়ায় ঢুকতে দিচ্ছিল না কেন? মগজ ধোলাই তো। পরিস্থিতি এখন অতটা খারাপ নয় নিশ্চয়ই, এখন অনেক মানুষই বুঝতে পারছেন, সেটা আমি সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে বা আশপাশের মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পারি। ব্যাপারটা এত সহজ হবে না এখন, ঠিক আছে, কিন্তু আইন আদালত তো, মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ভয় পায় আইনকে, জানেন তো? আইন, আদালত, পুলিশ এগুলোকে ভয় পায়। তো করোনার ভয়টা গেছে, প্যানিকটা গেছে, ধরে নিলাম গেছে, যদিও আমি জানি এখনও যায়নি, অনেক মানুষ এখনও ডাবল মাস্ক পরছেন, বিধিনিষেধ না থাকা সত্ত্বেও পড়ছেন, তো তারা পড়ছেন, কিন্তু এদের সংখ্যা অবশ্যই এখনও কম। কিন্তু বাকি মানুষেরা যারা করোনার ব্যাপারটা বুঝে গেছেন, যারা ভয় পাচ্ছেন না, বা তারা দাবি করছেন ভয় পাচ্ছি না এবং আমি আর নেব না, আগামীতে কোনো ডোজ আমি নেব না, সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা করোনার ভয়টা কেটে গেলেও তারা কিন্তু প্রশাসনকে এখনও ভয় পান, পুলিশকে এখনও ভয় পান, আদালতকে এখনও ভয় পান। সেই ভয়টা কিন্তু বাস্তবিক ভয়, রিয়ালিস্টিক ফিয়ার। আপনি করোনাকে কেন্দ্র করে যে প্যানিক, যেটাকে হরর বলি আমি, এটা সাইকোসিস বলা হয়, এ নিয়ে আমার একটি লেখাও রয়েছে দ্বিতীয় খণ্ডে। শত্রু ভয়, দৃশ্যমান এবং অদৃশ্য ভয়, যাই হোক, সেটাকে আপনি ওভারকাম করতে পেরেছেন অনেকেই, আমি বিশ্বাস করি, আই এম উইলিং টু বিলিভ। কিন্তু এই যে প্রশাসনের যে ভীতি, যেটা ওরা তৈরি করবে আগামীতে, ব্রাজিলে আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের ইতিহাসে আগে কখনো ডেঙ্গু মোকাবিলায় সেনাবাহিনী নামে, ভাবুন দেখি। তো সেইটা তো মধ্যবিত্তের মানুষ কি, আমরা কি সেটাকে ওভারকাম করতে পেরেছি? আমি আমার নিজের জায়গা থেকে বলতে পারি আমি এটা বহু আগেই ওভারকাম করেছি বলেই আমাকে আপনারা এই ভূমিকায় দেখতে পাচ্ছেন। কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয়, এটা একটা মানসিক চর্চার বিষয়, নিজের মনকে তৈরি করা, পরিস্থিতিকে তৈরি করা, নিজেকে সেভাবে ভাবা, ইটস এ টাফ চ্যালেঞ্জ, ইটস নট অ্যান ইজি টাস্ক টু ডু। তো তাই সেই সুযোগটা তো ওরা নেবেই। তাহলে একটাই উপায়, সংখ্যা বাড়ানো। সংখ্যা বাড়ালে কি হবে বলুন তো? আপনার মনে জোরও আসবে, মনোবল বাড়বে, যে না, আমার সঙ্গে আমার পাড়া প্রতিবেশীরা অন্তত 10 জন আছে,
50 জন না হোক 10 জন তো আছে, স্কুলে বা অফিসে অন্তত 2 জন তো আছে। এই জায়গাগুলো তৈরি করুন আস্তে আস্তে, কারণ হাতে কিন্তু খুব সময় নেই। আমি আবার বলছি, ভয় দেখাচ্ছি না কিন্তু, আর না না না, আমি কে ভয় দেখানোর বলুন? অনেকে বলে আমি নাকি ভয় টয় দেখাই, আমি আগাম বলি মাত্র, আমি একটু আগে বুঝতে পারি বলে বলি, আপনাদের সামনে তৈরি করে দিই পরিস্থিতিটাকে, সামনে আনার বলি। নাহলে দেখুন না, আদালতের রায়টা নিজেরাই তো পড়বেন না। এটা তো হতে পারে, হতে চলেছে বলেই তো আমি আগাম আপনাদের বলেছিলাম যে সমস্ত প্রতিষ্ঠানকে ওরা হাইজ্যাক করে নিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। এক এক করে ব্যাপারটা পার্ট বাই পার্ট আমাদের সামনে উন্মোচিত হবে। তো সেটাই তো মিলে যাচ্ছে না। হ্যাঁ, এবারে আসছি শেষ অংশে, যেটা অনেকে জানতে চেয়েছেন, কি এইচপিভি ভ্যাকসিন শুরু হয়ে যাচ্ছে। এবার দেখুন, হ্যাঁ, কোলেরা কিন্তু বর্ষার আগেই দেওয়া হবে, জানেন তো। যদিও কোলেরা এখন গোটা রাজ্যে দেওয়া হচ্ছে না, কলকাতা কর্পোরেশনকে দিয়ে শুরু হচ্ছে। তো আমি দুটোর ক্ষেত্রেই এটা বলছি, কারণ আমার বহু পাঠক দেখা গেল সেই এলাকাতে থাকেন যেখানে এই কোলেরার অমৃত দেওয়া হবে আর এইচপিভি দেওয়া হবে, যেটা তো স্কুলে স্কুলে দেওয়া হবে, সেটা বহু আগেই আমি বলেছি। সে বিষয়ে আপনারা যদি অনিচ্ছুক হন তাহলে কি করবেন। তা আবার বলে দিই, সাইড এফেক্টের ব্যাপারটা আবার মুক্তমুখ করুন। কলেরা অমৃত সাইড এফেক্ট কী টি, এটা এই ভিডিওতে আলোচনা করছি না। তো সেইটুকু অন্তত বুঝবেন যে আপনার যদি মনে হয় যে কলেরা রোগটা অত্যন্ত ভয়ঙ্কর এবং আপনার মৃত্যু হতে পারে বা মানে মৃত্যু হার খুবই বেশি, তাহলে নিয়ে নেবেন। তাহলে আর কোনো অনীহার দরকার নেই, লাইনে দাঁড়াবেন, ফটাফট নিয়ে নেবেন। নিয়ে নেওয়া মানে কি, ওরাল, মানে জানেন তো, মুখের, এটা ওরাল ডোজ। হ্যাঁ, দুটো, প্রথমে একটা। তো এই ডোজটা কিন্তু 1990-এই কিন্তু জানেন তো কোলেরার মানে মুখে মানে খাওয়ার আর কি, খাওয়ার ভ্যাকসিন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। অনুমোদন পায় 2016 সালে। তারপরে তখন ওই ভ্যাকসিনটা কাদের দেয়া হতো বলুন তো? মূলত ইউরোপ থেকে যারা আমাদের এশিয়া মহাদেশে আসতেন, মানে কোলেরা প্রবণ এলাকা, তো ইউরোপে তো কোলেরা হয় না, সম্ভাবনা নেই, ডায়রিয়া কোলেরা ওখানে শীত প্রধান দেশ। মূলত যারা ট্র্যাভেল করতো তাদের ক্ষেত্রে ওটা দেওয়া হতো আর কি, এরকম নিয়ম ছিল। কিন্তু করোনার কালে, প্যান্ডেমিক সময়ে তো ট্র্যাভেলটা বন্ধ হয়ে গেল বেশ কিছুদিনের জন্য, এয়ার ট্রাভেল বন্ধ হয়ে গেল, বিদেশ ভ্রমণ বন্ধ হয়ে গেল। তো তখন ওই ভ্যাকসিনের বাজারটা আরও খারাপ হয়ে গেল, তো তার ফলে প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল। কিন্তু আবার ফিরে এলো কেন? ওই যে এখন বাজার চাঙ্গা বাজার, মানুষের চাকরি হোক বাকরি হোক কিছু দরকার নেই, জীবিকার দরকার নেই, ভাতের দরকার নেই, তাই তো? তো কি দরকার? ভ্যাকসিনের দরকার। ওরা সেটা বুঝে গেছে। মানুষও, মধ্যবিত্ত শিক্ষিত মানুষ কি যে এত ভয় পেল জানি না। শিক্ষার এমনই মহিমা, ব্রেন ওয়াশের শিক্ষা। তো যাই হোক, তো এই ওরালটা কিন্তু দেয়া হলো, কি সুন্দর, কোনো কষ্ট নেই, তাই না? কোনো যন্ত্রণা নেই, সূঁচ ফেটানোর ব্যাপার নেই। হ্যাঁ, যাবেন, খাবেন, গিলবেন, মিটে গেল ঝামেলা। তো যাই হোক, তো আপনাদের যদি মনে হয় যে না নেবেন, এটার দরকার আছে, তো নেবেন। কিন্তু আমি তাদের উদ্দেশ্যেই বলবো, এটা দুটো ভ্যাকসিনের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি এড়াবেন কী করে? প্রথমত, দুটো ভ্যাকসিনের ক্ষেত্রেই আপনি যদি অনীহা হয়, আপনার মনে হয় যে আপনি নেবেন না, আপনি পরিষ্কার না বলে দেবেন যখন আপনাকে নিতে বলবে। সেটা যদি আপনার মেয়ে হয় স্কুলে, স্কুলের ক্ষেত্রে কিন্তু আগাম প্রিন্সিপালকে বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কিন্তু আগাম লিখিত জানিয়ে রাখবেন, কারণ হঠাৎ করে দিয়ে দেওয়া হতে পারে। তো তাই স্কুলের ব্যাপারটা কিন্তু পলিসিটা অন্যরকম হবে, যেটা এমএমআরের ক্ষেত্রে অনেকে করেছিলেন। তাই স্কুলটা দিয়ে আমি শুরু করছি। স্কুলের ক্ষেত্রে অবশ্যই আপনি আগে জানিয়ে রাখবেন লিখিতভাবে যে এরকম একটা ব্যাপার ঘটতে চলেছে, এবং জানতে পারবেন। এটা ডিক্লারেশন হবে, নোটিফিকেশন হবে যে কবে থেকে দেওয়া হবে, যেমন এমএমআরের ক্ষেত্রে হয়েছিল। তো সেই সময় আপনি রেডি থাকবেন, আপনি সঙ্গে সঙ্গে লিখিত একটি আবেদনপত্র নিয়ে কর্তৃপক্ষকে দিয়ে সই করিয়ে নেবেন, গেল। এবং সেইভাবে আপনার কিশোরী মেয়েটিকে তৈরি করবেন, কারণ তাদেরকেই এখনও দেওয়া হবে। যদিও এটাও ইউনিভার্সাল, এটা পুরুষদেরও দেওয়া যায়, জানেন তো।
যাই হোক, সেটা ভিন্ন, আমি আগে বলেছি ওই আগের চ্যানেলে যে ভিডিও ছিল, তো এখানে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তাকেও বলে রাখবেন এবং দরকার হলে সেই দিন স্কুলে না যাওয়া, যেদিন যদি জানতে পারেন ওই দিন দেওয়া হচ্ছে। আর স্কুলে যদি আপনার আবেদনপত্র না নেয় বা আপনাকে যদি স্কুল টুল ছাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, বলতেই পারে করোনার সময় বলা হয়েছিল, সেক্ষেত্রে পরিষ্কার কর্তৃপক্ষকে, হেডমিস্ট্রেসকে, হেডমাস্টারকে লিখে দিতে বলবেন যে আপনি লিখে দিন যে এইচপিভি না নিলে বা সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন না নিলে আমার মেয়েটিকে স্কুলে মানে স্কুল থেকে রাস্ট্রিকেট করবেন, এই মর্মে আপনি লিখে দিন, আমি তারপর দেখছি। লিখে দেবেন, আপনি নিশ্চিত থাকুন, লিখে দেবে না, ঠিক আছে? তো এরপরেও যদি আপনার কোনো সমস্যা হয়, ধরুন এটা তো আর এইচপিভি তো আশাকর্মী দিয়ে দেওয়াবে না, এটা স্কুল থেকেই দেওয়ানোর কথা। তো যদি দেওয়া হয়, যদি আশাকর্মীরাও আসে বাড়িতে, আপনি একইভাবে তাদেরকে বলবেন, সামলাবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে সরাসরি মেসেজ করবেন বা ফোন করবেন। আমি বহুবার বলেছি, গতবারেও গেছি, এবারেও দরকার হলে আমি চলে যাব, এটা আমার কাজ, মানে লেখক হিসেবে নয় কিন্তু সহযোদ্ধা হিসেবে, তাই তো? গেল। এবারে আসুন লিখার কি ফরম্যাট হবে, আমি ফরম্যাটটা মাঝে মাঝে দিয়ে থাকি, আবার কাল পরশু আবার দেব। মানে যে অ্যাপ্লিকেশনটা করবেন স্কুলের কর্তৃপক্ষকে, সেই ফরম্যাটটা আমি আরও একবার দিয়ে দেব। এইটাই ব্যাপার, সব কিছু কিন্তু লিখিত। মানে আপনাকে যদি বলে আপনি নেবেন না কেন, লিখে দিন, তখন আপনি বলবেন নিতে হবে কেন, আগে আপনি লিখুন, তারপরে আমি নেব না কেন সেটা লিখব। আপনাকে কেন, মানে আর মৌখিক কোনো কিছুকে গুরুত্ব দেবেন না। দেখবেন মুখে চাপ দেওয়া, হ্যাঁ, মুখে চাপ দেওয়ার ব্যাপারগুলো আসবে, এগুলো আসবে। হ্যাঁ, তো তখন বলবেন যে স্কুল বা অফিস যাই হোক না কেন, এটা তো অফিসিয়াল জায়গা, এখানে মুখের কথার কোনো দাম নেই। যদি বলে না না কিছু হবে না, নিশ্চিন্ত থাকুন, সাইড এফেক্ট নেই, অমুক তমুক নেই, ভালো, খুব ভালো, খুব ভালো, দারুণ, খুব ভালো, তখন বলবেন তাহলে আপনি সেটা লিখে দিন যে সাইড এফেক্ট হলে আপনি দায় নেবেন। তারপর দেখবেন আর কেউ নেই, ফাঁকা, ময়দান ফাঁকা, ঠিক আছে, ময়দান ফাঁকা। এই হলো বিষয়। এখনো পর্যন্ত এভাবে যথেষ্ট ভালো কাজ হয়েছে। এখনো পর্যন্ত তো ব্রাজিল হয়নি আমাদের দেশ, এখনো সেনাবাহিনীর নামেনি। তো তারপরে সেই বিষয়টা পরের গল্প, তখন পরিস্থিতিটা আলাদা কথা। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না। জায়নির শক্তি কিন্তু আমাদের দেশকে খপ্পরে নিয়ে নিয়েছে। তো একটা সময় পর্যন্ত সোজা আঙুলে যে ঘি উঠবে না ওরা জানে, তো তার জন্য তো ওরা পদ্ধতি প্রক্রিয়া বানিয়ে রাখবে না। আমি একটু আগে বলছি এই পর্যন্তই। তবে হ্যাঁ, আমাদের সচেতনতার মাত্রা যদি বেশি হয়, বাড়ে, যে হারে আমরা বাড়ছি, সংখ্যাটা বাড়ছে, তো তাহলে কিন্তু ওই পর্যন্ত যাবে না, ব্রাজিলের মতো হবে না, সেনাবাহিনী নামবে না। আর যাতে করে না নামে তার জন্যই আমি অনেকের চক্ষুশূল হয়ে গিয়েও দিন রাত এই কাজটা করে চলেছি, যতটা সম্ভব, অনলাইনে, অফলাইনে, বইমেলায়, পথে ঘাটে, গ্রামে গঞ্জে, যাতে ওই পর্যন্ত না যায়। ওই পর্যন্ত গেলে তো মহাবিপদ না, তাই না? আশা করি আপনারা আমার কথার গুরুত্ব, তাৎপর্য উপলব্ধি করছেন এবং সেইভাবে কাজ করছেন, কাজ করে চলেছেন। এবারে আসছি কোলেরা। ওটা তো স্কুলের ব্যাপার নয়, ওটা তো পৌরসভার ব্যাপার। এবার এটা হেলথ ওয়ার্কার দিয়েই হোক বা আশাকর্মী, গ্রামেগঞ্জে আশাকর্মী, আর শহরে তো হেলথ ওয়ার্কার বলা হয়, যাই হোক, এখন সর্বত্রই এরা হেলথ ওয়ার্কার। এরা দেখবেন বাড়িতে আসবে, ডেঙ্গুর ক্ষেত্রেও দেখবেন আসবে। ডেঙ্গুটা তো শুধু স্কুলে নয়, ডেঙ্গুটা দেখবেন একেবারে ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হবে। আর কোলেরার ক্ষেত্রে তো সর্বত্র হচ্ছে না, মূলত খবরে পেলাম কলকাতা কর্পোরেশন এলাকাতেই শুরু হচ্ছে, কিছু এলাকা বলা রয়েছে। সেখানে সবই নয়, বলবেন যে এটা বাধ্যতামূলক নয়, তাই নেব না,
তখন বলবে, দেখবেন অনেক কিছু বোঝাবে টোঝাবে, খুব ভালো জিনিস অমুক তমুক, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, খুব ভালো জিনিস, মানুষের স্বাস্থ্যের কথা তো ভাবতে হবে ইত্যাদি। তাদেরকে যতটুকু শেখানো তারা তো ততটুকু বলবেনই। সেই ক্ষেত্রে দেখুন, আমি বেশ কিছু আশাকর্মীর সঙ্গে আমারও তো কথাবার্তা হয়েছে গ্রামেগঞ্জে, অনেককে ফেস করেছি, তাদের কথা বলেওছি আমি। সিওমএইচকেও ফেস করেছি, মানে টেলিফোনে অন্তত, সামনাসামনি আসেননি, আমি আমন্ত্রণ জানানো সত্ত্বেও আসেননি। অনেককেই আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, জনপ্রতিনিধি থেকে শুরু করে সিওমএইচ থেকে শুরু করে, তারা কিন্তু আসেননি। আমার দুর্ভাগ্য, আমার কপাল খারাপ। তারা আমাকে অপাংতেও বলে মনে করেন যে এরকম একটা অশিক্ষিত লোকের সাথে আলোচনা করবেন কেন এসব বিষয়, আমার কি যোগ্যতা? ঠিকই তো আমার তো কোনো যোগ্যতাই নেই, তাই তারা আসেননি, ঠিক আছে। কিন্তু আমি তো আবার ছেড়ে দেওয়ার লোক নই, মানে ভদ্রলোক মোটেই নই আমি, তো আমিও তো এই কাজটা করেই চলেছি। তো সেরকম এক আশাকর্মীকে বলেছিলাম, জায়গাটা এই মুহূর্তে, হ্যাঁ, উত্তরবঙ্গই হবে, যে ভালো জিনিস, খুব ভালো, মানুষের স্বাস্থ্য। দেখুন, আচ্ছা, মানুষের বেঁচে থাকতে গেলে সবার আগে কি দরকার বলুন দেখি? বলুন, বলে ফেলুন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, খাদ্য। খাদ্য। তারপরে কি বলুন দেখি? বস্ত্র। বস্ত্র ছোটবেলায় পড়েছি, আপনিও পড়েছেন, তাই তো? আর কি? বাসস্থান। তাহলে কি হলো? খাদ্য, বস্ত্র, বাসস্থান। তারপরে কি? চিকিৎসা বা স্বাস্থ্য। তাহলে আগের তিনটে মিটে গেছে তো? আগের তিনটে মিটিয়ে দিন বলে আমি দু একটা বেকার ছেলের নাম বলে দিলাম। মানে বেকার শব্দটি যদিও আপত্তিকর, কিন্তু প্রচলিত ভাষায় এই যে তিনটি ছেলে আমার পরিচিত, এদের চাকরি বাকরি কিছু হয়নি, খাওয়া দাওয়া ঠিক নেই, এদের আগে এই প্রথম তিনটে ব্যবস্থা করে দিন, তারপরে আমি নিজের দায়িত্ব নিয়ে আমি ভ্যাকসিন দেওয়াবো। আমি দায়িত্ব নিচ্ছি, যান। ওই গ্রামেরই তিনটি ছেলে, যারা নেয়নি তখনও পর্যন্ত, তাদের উপর চাপ ছিল। তো তখন আমি তাদেরকে দেখিয়ে বললাম যে এই তিনজনের প্রথমে খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষের বেসিক নেসেসিটি, তারপরে তো স্বাস্থ্য। আরে ভাই, প্রাণে বাঁচবো খেয়ে দে, তারপরে তো স্বাস্থ্য চিকিৎসা করব, তো সেটাই আগে হোক। তারপরে অবশ্য তারা আর কিছু বলেননি। ট্যাড়া টাইপের ভদ্রলোক, মানে সামনে বলেননি, পরে কানে এসেছে, ভদ্রলোক তো এমন এমন সব বলেন টলেন যে কি বলবো, ওরা নাকি বুঝতে পারেন না, কি বলা উচিত বুঝতে পারেন না, আবার অগ্রাহ্যও করতে পারেন না। আপনারা অগ্রাহ্য করার চেষ্টা করুন দেখি। আমি যে কথাটা বললাম, অযৌক্তিক কথা বললাম। রাষ্ট্র তো মানুষের, নাগরিকদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করবে আগে, তবেই তো, তারপরে চিকিৎসা স্বাস্থ্য, তারপরে হেলথ, তারপরে ট্রিটমেন্ট। যে মানুষ খেতে পায় না, রুজি রোজগার নেই, তার শরীরে ইমিউনিটি কী করে ডেভেলপ করবে? হ্যাঁ, সে দুর্বল হয়ে যাবে। না খেতে পাওয়া মানুষের তো শরীরে অসুখ বিসুখ লেগেই থাকবে, তাকে আপনি ভ্যাকসিন দিয়ে আপনি দূর করবেন? হ্যাঁ, এ তো ছাগলের মানে ব্যাডাকের মতো হয়ে যাচ্ছে আর কি। এটাই তো বেসিক জায়গা, সেই জায়গাটাকে ধরুন। যাই হোক, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আমি আরও একবার অনুরোধ করব, ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িকতার উস্কানি, কেত্তন এসব কিন্তু আগামীতে আরও বাড়বে। মাথা ঠান্ডা রেখে বিশ্লেষণের চেষ্টা করুন। এসব তথাকথিত আলোচিত ব্যক্তিত্ব, বিতর্কিত ব্যক্তিত্বরা কিন্তু কেউ ওই আমরা যে কাজটা করছি তার ধারের কাছে নেই। আগে বাঁচবেন, সুস্থ থাকবেন, এই যে আদালতের রায় এসব আসছে, তারপর তো আপনি ধম্মকম্মটা করবেন রে বাবা। বেসিক জায়গাটা কোথায়? প্রতি মুহূর্তে পরিচিত মানুষের চলে যাওয়ার খবর পাচ্ছি। কীর্তন, কীর্তন মাথায় থাক। তবুও আমি বারবার করে বলি, এই রকম মানুষকেও আমি শ্রদ্ধা করব যদি এটার পাশাপাশি উনি ওই ব্যাপারটাও, মানে যে ব্যাপারটা আমরা সোচ্চারভাবে প্রতিবাদ করে চলেছি, সেই ব্যাপারটা নিয়ে তারা যদি দু লাইন বলেন, প্রতিবাদ করেন যে এগুলো কী হচ্ছে,
কেন জবরদস্তি করা হচ্ছে, বা সেই সময় তো হয়েছিল, ওনারা কি জানতেন না? তো গণতান্ত্রিক দেশ, কেন জবরদস্তি হবে, স্বাভাবিক। তো সেগুলো নিয়েই তারা যদি কিছু বলে থাকেন, সে আপনি যে পক্ষেই হন না কেন, যে পক্ষেই থাকুন না কেন, এই ব্যাপারটা যেটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি, যা নিয়ে মানুষের জীবন সংকটে, জীবিকার সংকটে, স্বাস্থ্য সংকটে, মানুষকে প্যারিগ্রস্ত করে দিয়ে ফার্মা কোম্পানির মাধ্যমে একদিকে ডিপপুলেশন চলেছে, অপরদিকে মানুষকে অসুস্থ করার পরিকল্পনা চলেছে। মনে রাখতে হবে আপনাদের, একটা সময় কিন্তু ফার্মা কোম্পানি এই লেভেল পর্যন্ত আসেনি। কিভাবে এলো? ওই যে বাঘ রক্তের স্বাদ পেলে যা হয়, নরখাদক হয়ে ওঠে। তো এটা আমরা ছোটোবেলায় পড়েছি। আমি এটাকে আপনি উদাহরণ হিসেবে নিন, এটা গভীরে যাওয়ার দরকার নেই। আমি এই ব্যাপারটাকে ফেস ভ্যালুতেই গ্রহণ করুন। তাহলে তারা কি হচ্ছে, আমরা কিন্তু পণ্য, প্রতিটি মানুষ কিন্তু পণ্য ওদের কাছে। আর তাই ওদের মুনাফা বাড়ানোর জন্য ওদের আমি দ্বিতীয় খণ্ডে, অমৃতসহ দ্বিতীয় খণ্ডে পরিষ্কার বলেছি যে ওদের কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রফিট কিন্তু ইউরোপে কম ছিল, মার খাচ্ছিল ওরা। কারণ ইউরোপের মানুষ কিন্তু ওরা আগে থেকে শিখেছে, কারণ মূলত ওখানে এইসব অমৃত বহু আগেই দেওয়া হয়েছে। ওরা পার্শ্ব প্রতিক্রিয়াটা কী জিনিস হতে পারে ওরা অনেক কাছ থেকে দেখেছে। আর তাই আমেরিকার মতো দেশে এখন অ্যান্টি ভ্যাক্সারদের দাপট দিন দিন বেড়ে চলেছে। তো তাই ওরা এই আমাদের মতো দেশগুলো, যেখানে এখনও বদন্য খাওয়ার ইচ্ছেটা খুব তীব্র, আমরা যারা মনে করি সভ্যতা মানে হচ্ছে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা, সভ্যতা মানে হচ্ছে ভ্যাকসিন, সভ্যতা আর ভ্যাকসিন একাকার কাণ্ড, এরকম যারা মনে করি, তাদের জন্য খুব এটা মানে এই রকম মানসিকতা ফার্মা কোম্পানির খুব আদর্শ বাজার হতে পারে। তো আর এই কারণেই ওরা এইসব দেশগুলোর প্রতি নজর দিয়েছে, তাই তো। প্রথম বিশ্ব ভদ্রলোক হয়ে যাওয়ার পরে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে সভ্যতা কাকে বলে। তারা বলেছে, ভাই অনেক সভ্য হয়েছি, আর হব না, এবার আমরা পিছিয়ে যাচ্ছি। আর আমরা তো ওই স্টেজে পৌঁছোইনি, তাই আমাদের মধ্যে এখনও ভদ্র সভ্য হওয়ার আকাঙ্ক্ষাটা খুব তীব্র, তাই তো, খুব তীব্র। তো যাই হোক, এ নিয়ে আমি পরবর্তীকালে ভিন্ন একটি লাইভ করব। ওই ইউরোপের সমাজ ব্যবস্থার মধ্যে কী কী পরিবর্তন ঘটছে, ওরা কী করে আবার আস্তে আস্তে পেছন দিকে হাঁটছে, কোন কোন ক্ষেত্রে, আর্থসামাজিক ক্ষেত্র তো বটেই, এবং পাশাপাশি বিজ্ঞান, স্বাস্থ্য পরিষেবা নিয়েই তারা কী ভাবছে, এটা নিয়ে পরবর্তীকালে আমার একটি ভিডিও করার ইচ্ছে আছে, সেটা আজকে সম্ভব নয়। তো যাই হোক, তাই মনে রাখবেন যে আপনি কিন্তু প্রোডাক্ট। ফার্মা কোম্পানির কাছে আপনি একটা প্রোডাক্ট মাত্র, আমি একটা প্রোডাক্ট মাত্র, মানে পণ্য, মানে যাকে এক্সপ্লয়েট করা যায়। তো এক্সপ্লয়েট করা যায়, এই কনসেপ্টটা কিন্তু এখন পুরো দমে। একটা সময় সরকার একটা ঢালের কাজ করতো, কিছুটা হলেও ফিল্টারের কাজ করতো। এখন কিন্তু সরাসরি ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টে, সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বিশ্বে কিন্তু জায়নিস্ট শক্তির আর কোনো কাউন্টার ব্যালেন্স নেই। স্ট্যালিনের নেতৃত্বে কিন্তু একটা জায়নিস্ট শক্তির বিরুদ্ধে ফ্রন্ট গড়ে উঠেছিল। লেনিনের উল্টো পথে হেঁটেছিলেন স্টালিন। পরবর্তী বইতে সে বিষয়গুলো থাকছে, রাসপুটিনে। তো যাই হোক, তো সেই সোভিয়েত ইউনিয়নের পতনের পরেই কিন্তু এখন আমরা সমগ্র বিশ্বে একটিমাত্র শক্তির খপ্পরে পড়েছি, এবং এক মেরুর, যাকে বলা হয় ইউনিপোলার ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আমরা আছি, যেটা আমাদের কোনো প্রজন্ম, আমাদের বাবা কাকারাও কিন্তু এইরকম পরিস্থিতির মধ্যে থাকেননি যেটা আমরা আছি। ইউনিপোলার ওয়ার্ল্ড কতটা ভয়ঙ্কর হতে পারে কল্পনাও করতে পারবেন না। আমরা একটু একটু করে বুঝতে পারছি, কারণ ব্যালেন্স করার মতো পাল্টা কোনো শক্তি কেন্দ্র এখন বিশ্বে নেই। যেটা সোভিয়েত ইউনিয়ন একটা কুশনের কাজ করতো। মিক্সড ইকোনমি ছিল আমাদের দেশে, জানেন তো মিক্সড ইকোনমি কেন ছিল? বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারও উদ্যোগে সামিল হতো। ভেল থেকে শুরু করে নবরত্ন কোম্পানি সরকারের, সেখানে সরকারি চাকরি হতো মানুষের, তাই তো। এগুলো সব ডিসইনভেস্টমেন্ট কেন হয়ে গেল? বিলগ্নীকরণ কেন হয়ে যাচ্ছে? সব বেচে দিচ্ছে কেন? ওই যে সোভিয়েত ইউনিয়নের কারণেই কিন্তু ভারতবর্ষে মিক্সড ইকোনমি চালু করা সম্ভব হয়েছিল। কারণ
তখন বিশ্বে ওই জায়নির শক্তির বিরুদ্ধে পাল্টা একটা শক্তি বলয় কিন্তু ছিল, শক্তি কেন্দ্র একটা ছিল স্ট্যালিনের নেতৃত্বে, যেটা তৈরি হয়ে বেশ কিছুদিন টিকে ছিল। পরবর্তীকালে অবশ্য গর্বাচপের সময় সেটাকে ওরা কবজা করে ফেললো, কারণ অর্থনীতিটা সামাল দিতে পারল না সোভিয়েত ইউনিয়ন। কি ঋদ্ধিমান, এসব কি গল্প করছো? যে স্ট্যালিন আসেননি মানে জন্মাননি নাকি? হ্যাঁ, কি সব বলছো? ক্ষমতায় আসেননি তো কি যায় আসে, ক্ষমতায় আসেননি, কিন্তু লেনিন স্ট্যালিন ট্রটস্কির দেখা হয়ে গেছে সেই সময়। এছাড়াও ফুটনোটও থাকবে, সেখানে অনেক তথ্য থাকবে। স্ট্যালিন ক্ষমতায় আসেননি আর স্ট্যালিন কমিউনিস্ট পার্টির সদস্য হননি, সেটা কি এক জিনিস হয়ে গেল নাকি? তো একটুখানি যে কোনো মন্তব্য করার আগে একটুখানি ব্যাপারটা ভেবে দেখো। হ্যাঁ, তো আমি এখানে তো লাইভটা করছি না, এখানে তো আমি নিশ্চয়ই, হ্যাঁ ওখানে তো ওই বিষয়গুলো যে স্ট্যালিন আসার পরে কি হলো ক্ষমতায়, সেটা তো ওখানে মূল লেখার মধ্যে তো থাকবে না, কিন্তু হ্যাঁ ফুটনোট হিসেবে আমি বিভিন্ন তথ্য সেখানে অ্যাড করেছি, যাতে করে ওই বইটি পড়লে মানুষ আরও বেশি আলোকিত হয়। এবং বইটির যে ফুটনোট পরিশিষ্ট, সেটাই প্রায় 80 পাতা ছাড়িয়ে গেছে আর কি, 100 পাতার কাছাকাছি যে তথ্য সেখানে থাকছে। তো যাই হোক, মূল প্রসঙ্গে চলে আসি, যে তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই প্রোডাক্ট ওদের কাছে, সিস্টেমের কাছে, আর তাই আমাদের সতর্ক থাকতে হবে। আর যাদের কমিউনিকেশন এবিলিটি নেই এখনো পর্যন্ত, মানে মানুষের সঙ্গে পথে ঘাটে যারা এখনও সংযোগ করতে পারছেন না, রাতারাতি তো পারবেন না, স্বাভাবিক, ইটস নট পসিবল, পারবেন না, কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যতটা সম্ভব অন্তত কাজ করুন, ছড়ান। আমি কিন্তু আগামীর কথা ভেবে বলছি, কারণ আমরা এখন যেটা করব, যে বীজটা বপন করছি, ফসল কিন্তু ফলবে আগামীতে। তাই যত বীজ আমরা বপন করতে পারবো আগামী তত সুরক্ষিত হবে। অন্তত এই জায়গা থেকে আমি বারবার করে বলছি, ডিজিটাল কারেন্সি, অনলাইন লেনদেন, এগুলোকে আটকানোর ক্ষমতা আমাদের নেই এই মুহূর্তে। যদিও ওরা চাইলেও আমাদের দেশকে পুরোপুরি ক্যাশলেস করতে পারবে না, এটা অসম্ভব। এটা একটা পরোক্ষ বাধা তো আছেই, অনেক বাধা আছে, প্রত্যক্ষ পরোক্ষ বাধা আছে। কিন্তু আমাদের যে কাজটা, আমার কাছে সবচেয়ে বেশি আশঙ্কার, যেটা অনলাইন ট্রানজ্যাকশনের চাইতে বেশি আশঙ্কার, সেটা হচ্ছে কি, এই যে আমাদের শরীরে যেটা গুঁজে দেওয়া হচ্ছে, আমাদের ভালো চাওয়ার নাম করে, স্বাস্থ্যের নাম করে, সুস্বাস্থ্যের নাম করে যেটা গুঁজে দেওয়া হচ্ছে, তাই তো? তো সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। তো আমি ঋদ্ধিমানের মন্তব্যটার একটুখানি বলে আলোকিত করে আমি শেষ করছি, কারণ ওর আগ্রহ কৌতূহল আছে মনে হলো। ছেলেটি পড়তে ভালোবাসে, আমার চেয়ে অনেকটাই ছোট। তো বলশেভিক বিপ্লব হয়েছিল 1917 সালে, তাই তো? 1917 নভেম্বর বিপ্লব বলা হয়, পুরনো ক্যালেন্ডারে অক্টোবর বিপ্লব, তাই তো? 17 সালে। আর রাসপুটিন এর জীবনকাল তার আগের বছর পর্যন্ত, তো 16। তো তার আগেকার যে কর্মসূচি লেনিনের, স্ট্যালিন, ট্রটস্কির, সেটা কি, তার কি ইমপ্লিকেশন নেই? ইস্করা, পাবদা থেকে শুরু করে জিমেনওয়াল কনফারেন্স, সেখানে স্ট্যালিন, ট্রটস্কি, লেনিন, সেখানে কথাবার্তার আদান প্রদান, স্ট্যালিনের হাবভাব, ট্রটস্কির প্রতি স্ট্যালিনের যে মনোভাবের প্রকাশ, সেগুলোর কি মূল্য নেই? আছে, আছে, অনেক কিছু আছে। তো স্ট্যালিনের
ট্রস্কির প্রতি যে বিদ্বেষ, সেটা কি ওভারনাইট, হঠাৎ করে রাতারাতি? না। ট্রস্কির অরিজিনটা বুঝতে হবে, ব্রেলিনের অরিজিনটা বুঝতে হবে, সেখানে স্টালিন কোথায়, লেনিন কেন ট্রস্কিকে তার উত্তরাধিকারী ভাবতে চেয়েছিলেন, কাছের ভাবতে চেয়েছিলেন, জায়নির শক্তির সঙ্গে কাদের বেশি লেনদেন ছিল, মানে কার মাধ্যমে জায়নির শক্তি বলশেভিক বিপ্লবে ফান্ডিং করেছিল, কে ছিল সেই মুখ? স্ট্যালিন কখনোই নয়। আর বললাম না, আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, চেতনা ছড়ান নিজের স্বার্থে, সমাজের কথা নাই ভাবলেন, নিজের স্বার্থে ছড়ান। কারণ এখনো পর্যন্ত আপনি আমি যে নিরাপত্তা বলয়টের মধ্যে আছে, সেটা কিন্তু চিরস্থায়ী নাও হতে পারে, হতেও পারে যদি আমরা আমাদের সংখ্যা বাড়াই, নাও হতে পারে যদি আমরা কমপ্লাসেন্সিতে ভোগী, অর্থাৎ না অনেক তো ভালো হয়েছে, এখন সব তো আগের মতো হয়ে গেছে, সব স্বাভাবিক, কি দরকার আর ঝামেলা বাড়িয়ে, এই তো বেশ আছি, এই মানসিকতা নিয়ে যদি থাকুন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।